রাত 11টা বাজে। ব্যালকনিতে পার্সিয়াকে কোলে নিয়ে বসে আছে জান্নাত। বিশাল আকারের আকাশটাকে অবলোকন করছে। থালার মতো পূর্ণ চাঁদ না থাকলেও বাঁকা চাঁদের উপস্থিতি আছে আকাশে। আর সেই চাঁদের বুড়িকে পাহারা দিচ্ছে মিটি জলজল করা হাজারো তারা। বিষাদের ছায়া পড়েছে মনে। গতকাল প্রণয়ের বলা কথাটা মাথা থেকে যাচ্ছে না। কাকে ভালোবাসে মিস্টার ভালোবাসা? তবে আমি যে ভেবেছিলাম তিনি আমাকে ভালোবাসে, তাহলে কি ধারণাটা মিথ্যে ছিল আমার? হয়তো। জুনায়েদ আজমি এসে জান্নাতের পাশে বসে। জান্নাতের দিকে তাকিয়ে বলে, মন খারাপ মনে হচ্ছে আম্মু? জান্নাত ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। জুনায়েদ আজমির কাঁধে মাথা হেলিয়ে দিয়ে বলে, ভালো লাগছে না আব্বু, কেন জানি মন খারাপ লাগছে। কোনো কিছু নিয়ে কি ভাবছিস? সেটাও বুঝতে পারছি না আব্বু। একটা কথা বলি আম্মু। বলো আব্বু। আম্মু, আমি একটা ছেলেকে পছন্দ করেছি। ছেলে হিসেবে খুব ভালো, তোকে খুব ভালো রাখবে। ওরা তোকে দেখেছে কোনো একভাবে, তাদেরও পছন্দ তোকে। এখন তোর কি মতামত আম্মু? জান্নাত চোখ তুলে তাকায় জুনায়েদ আজমির মুখের দিকে। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বিয়েটা কবে হবে আব্বু? জুনায়েদ আজমি কিছুটা অবাক হয়। এক কথায় যে জান্নাত কিছু জিজ্ঞেস না করে রাজি হয়ে যাবে উনি হয়তো ভাবেনি। মেয়ের মাথায় হাত দিয়ে বলে, গতকাল তো নির্বাচন, সব জায়গায় গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। হয়তো নির্বাচনের পরে। আচ্ছা। জুনায়েদ আজমি চলে যায় জান্নাতের পাশ থেকে উঠে। জান্নাত পার্সিয়ার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। জুনায়েদ আজমির প্রস্তাবে সে রাজি হতো না। যদি জানতো প্রণয় তাকে ভালোবাসে, কিন্তু প্রণয় তো অন্য কাউকে হয়তো মন দিয়ে আছে, তাই তো জুনায়েদ আজমিকে হ্যাঁ বলেছে। হঠাৎ পার্সিয়ার চিৎকারের শব্দে ভাবনা থেকে বের হয়ে আসে জান্নাত। পার্সিয়া পাশের ব্যালকনির দিকে তাকিয়ে চিৎকার করছে। জান্নাত তাকায় প্রণয়ের ব্যালকনির দিকে। প্রণয়ের ব্যালকনির রেলিংয়ের উপরে বসে জেনিথ ও পার্সিয়াকে দেখে চিৎকার করছে। কিয়ৎক্ষণ পরেই হুট করেই পার্সিয়া লাফ দেয় জান্নাতের ব্যালকনিতে। ব্যালকনিতে দূরত্ব খুব অল্প, তাই জেনিথ সহসায় লাফ দিয়ে আসতে পেরেছে। জান্নাত পার্সিয়াকে কোলে নিয়ে দোলনা থেকে উঠে জেনিথ যেখানে বসে আছে সেখানে গিয়ে হাঁটু মুড়ে বসে। জেনিথের মাথায় হাত বুলিয়ে দেয়। পার্সিয়া জান্নাতের কোল থেকে নেমে জেনিথের সাথে গলায় গলায় ভাব জমায়। জান্নাত ব্যালকনির রেলিংয়ের সাথে হেলান দিয়ে পা গুটিয়ে বসে। পার্সিয়া জেনিথকে একসাথে কোলে নেয়। জান্নাত জেনিথের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তোর মালিক কাকে ভালোবাসে জানিস কি? আমি তো ভেবেছিলাম তোর মালিক আমাকে ভালোবাসে, কিন্তু এখন মনে হচ্ছে ওনার মনে অন্য কারো বিচরণ। কেন এমন হলো বলতো? জান্নাতের কথায় বোবা প্রাণী দুইটাই তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। জান্নাতের কথার আগামাথা কিছুই তো তারা বুঝে নাই মনে হয়। জান্নাত দুইজনকে কোলে রেখে আদুরে হাতে গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আকাশ পানে তাকিয়ে চলছে প্রণয়কে নিয়ে ঘুটি কয়েক ভাবনা। যে ভাবনাগুলোর বাস্তব রূপ আদৌ নিবে কিনা তাও জানা না। রাফসান মির্জা আর প্রণয় মুখোমুখি হয়ে বসে আছে। রাফসান মির্জার পেছনে দাঁড়িয়ে আছে তার সাথে সব সময় থাকা প্রদীপ আর মেহেক। প্রণয়ের পিছনে দাঁড়িয়ে আছে রিফাত, সজীব, সুজন। আগামীকাল নির্বাচন। প্রণয়ের হাতে কাজের অভাব নেই। এর মধ্যে এখন রাফসান মির্জা এসেছে। না চাইতেও তার সাথে মুখোমুখি হয়ে বসে আছে প্রণয়। রাফসান মির্জা কিছুক্ষণ চুপ থেকে প্রণয়কে উদ্দেশ্য করে বলে, মিস্টার প্রণয়, এখনো কিছু ঘন্টা হাতে আছে আপনার। সরে দাঁড়ান, এতে আপনার জন্যই ভালো হবে। রাফসান মির্জার কথায় প্রণয় হেসে বলে, বিশ্বাস করেন রাফসান মির্জা, আমি সরে দাঁড়ানোর জন্য নির্বাচনে যোগ দেইনি। আমি আমার পথে অটল থাকবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনি একটু বেশি করছেন না? আপনার কাছে যদি মনে হয় বেশি তাহলে বেশি, কম মনে হলে কম, এতে আমার কিছু করার নেই। ঠিক আছে, আমিও দেখব কাল কি হয়, কে জেতে আর কে হারে। জি ইনশাআল্লাহ। আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি সফল হতে পারি। প্রণয়ের কথায় রাফসান মির্জা চলে যেতে উঠে দাঁড়ায়। প্রণয় রাফসান মির্জার হাতের উপর হাত দিয়ে তাকে বসতে বলে। রাফসান মির্জা বসতেই প্রণয় টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে রাফসান মির্জার হাতে দিয়ে বলে, আমার এখানে এসেছেন এত রাতে, কতটা কষ্ট হয়েছে আপনার, এক গ্লাস পানি অন্তত খেয়ে যান। রাফসান মির্জার পানির গ্লাসটা ফেলে দিতে নিলে প্রণয় বলে ওঠে, শাহরিয়ার প্রণয়ের অফিসে এসে ভাঙচুর করেছেন, এটা আবার কালকের নিউজের হেডলাইন না হয় দেখবেন একটু। প্রণয়ের কথা শুনে রাফসান মির্জা গ্লাসটাকে না ফেলে একটু জোরে টেবিলের উপর রাখে। প্রণয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বের হয়ে যায় কেবিন থেকে। রাফসান মির্জা পেছন পেছন মেহেদি আর প্রদীপও বেরি হয়ে যায়। প্রদীপ বের হওয়ার আগে একবার প্রণয়, রিফাত, সজীব, সুজনের দিকে রূঢ় দৃষ্টিতে তাকিয়ে ক্ষীণ হাসে। হাসিটার আড়ালে যেন তার অনেক কিছু আছে। বড্ড রহস্যময় হাসি ছিল তার। প্রণয় রাফসান মির্জা চলে যেতেই ক্রূর হাসে। সজীবকে ডাক দেয়। সজীব শোন। জি ভাই। এগিয়ে এসে সজীব বলে,
প্রণয় সজীবের হাতে নিজের রুমালটা দিয়ে বলে, গ্লাসের পানিগুলো ফেলে দে, আর গ্লাসটা কিক করতে হবে, বুঝলি তো? জি ভাই। বলেই সজীব প্রণয়ের রুমাল দিয়ে গ্লাসটা সাবধানে ধরে পানিটুকু পাশের টবে ফেলে দিয়ে গ্লাসটা নিয়ে বেরিয়ে যায় কোথাও। সুজন এগিয়ে এসে বলে, ভাই কি নিখুঁতভাবে অভিনয় করলেন আপনি, আমি নিজেও বুঝতে পারিনি। আর আফশান মির্জার কথা তো বাদই দিলাম। ছাড় সেসব কথা, কালকে কি হবে সেটা নিয়ে ভাব। সুষ্ঠুভাবে নির্বাচনটা হলেই আলহামদুলিল্লাহ। এখনও কিছু কাজ পড়ে আছে, তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। শুরু কর। জি ভাই। বলে রিফাত আর সুজন তাদের কাজে চলে যায়। প্রণয় ল্যাপটপ নিয়ে পার্টি অফিসের রুমে আফজাল সাহেবের কাছে যায়। প্রণয় সে আফজাল সাহেবকে সালাম দিয়ে উনার সামনে একটা চেয়ারে বসে। এখন শুধু আফজাল সাহেবই আছে। রাতে 1:30 বাজে। বাকি সবাই চলে গেছে। আফজাল সাহেব প্রণয়কে দেখে বলে, প্রণয়, সেই দিন হুট করে কেন চলে গেছিলে, বললে না তো? প্রণয় ল্যাপটপ থেকে চোখ তুলে আফজাল সাহেবের দিকে তাকায়, মুখে কিঞ্চিত হাসি ঝুলিয়ে বলে, স্যার, বলবো ইনশাল্লাহ। কিছু প্রমাণ হাতে আসুক, প্রমাণ সহ আপনাকে দেখাবো, বলবো। সেই পর্যন্ত একটু অপেক্ষা করুন স্যার, প্লিজ। ওকে, সাবধানে থেকো তুমি। কালকে কি হয় এখনো কিছু বুঝতে পারছি না। রাফসান মির্জাও দেখছি উঠে পড়ে লেগেছে। আল্লাহ ভরসা স্যার। আর হ্যাঁ, তোমাকে তো বলেছি মাইকিং কিংবা পোস্টার লাগাতে, তুমি তো তাও বারণ করেছো। জনগণ কি ভোট দেবে তোমায়, চিনবে তোমায়? স্যার, যারা চিনার তারা আমাকে এমনিই চিনবে, সে যেই উপায় হোক। আর ভাগ্য সহায় হলে ভোটও পাবো ইনশাল্লাহ। আমি শব্দ দূষণ, পরিবেশ দূষণ চাইনি, তাই পোস্টার মাইকিং করাতে নারাজ ছিলাম। যাক, দেখা যাক কি হয়, মনোবল হারিও না। জি ইনশাল্লাহ। ঘড়ির কাঁটা রাত 3:30টার ঘরে। প্রণয় এখনো এক নাগাড়ে কাজ করে যাচ্ছে। পিঠের মেরুদণ্ডটাও যেন প্রণয়ের উপর বিরক্ত, তবুও প্রণয় এক বিন্দু বিরতি নিচ্ছে না। কিছুক্ষণ পরেই সজীব, রিফাত, সুজন এসে প্রণয়ের কেবিনে ঢুকে। প্রণয় তাদের দিকে তাকায় একবার, আবার নিজের কাজে চোখ রেখে বলে, শেষ হয়েছে তোদের কাজ? জি ভাই। তিনজনে একসাথে বলে থামে। রিফাত বলে ওঠে, ভাই, বাসায় যাবেন না? কাজ কি এখনো বাকি? আমরা হেল্প করব। না, আর 5 মিনিট লাগবে। তোরা যাবি নাকি অপেক্ষা করবি? অপেক্ষা করি, 4 জন একসাথে যাব। বলেই তিনজনে 3টা চেয়ার টেনে বসে। প্রণয় তিনজনের দিকে তাকিয়ে হাসে। এসির মধ্যেও ঘেমে আছে কিছুটা প্রণয়। সারাদিনে অক্লান্ত পরিশ্রমে গায়ের শুভ্র পাঞ্জাবিটাও কুঁচকে আছে যেন খানিকটা। প্রণয় ল্যাপটপ বন্ধ করে হাতে থাকা পেইনটা কলম দানিতে রেখে প্যাড খাতাটাও বন্ধ করে সামনে বসে থাকা 3 মানবের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, চল বাসায় যাই। প্রণয়ের কথায় তিনজনে উঠে যাওয়ার জন্য। প্রণয়ের পিছন পিছন বেরিয়ে যায়। 4 জনে গাড়িতে উঠছেই প্রণয় সজীবের উদ্দেশ্যে বলে, সজীব, আজকে বাসায় যাওয়ার জন্য সেকেন্ড রাস্তাটা ধর। সময় বেশি লাগলেও ওই রাস্তা দিয়ে চল, সোজা পথে যাওয়া যাবে না। হয়তো অপেক্ষায় আছে অনেকে আমাদের। আচ্ছা ভাই। বলেই সজীব গাড়ি স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে যেতে শুরু করে। 4:30টারও বেশি বাজে। রাত জাগা পাখিদের কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। প্রণয় মাত্র বাসায় এসেছে। গায়ের পাঞ্জাবিটা ফোটা ফোটা ঘামে লেগে আছে গায়ে। প্রণয় রুমে এসে লাইট দিয়ে চারদিকে চোখ বুলায়, কিন্তু জেনিতকে কোথাও দেখছে না। প্রতিদিন প্রণয় আসলে জেনিত প্রণয় পিছনে পিছনে হাঁটবে, কিন্তু গেল কোথায় আজ? প্রণয় জেনিতকে ডাকতে ডাকতে ব্যালকনিতে আসে। হঠাৎ জান্নাতের ব্যালকনি থেকে জেনিত ডাক দিয়ে উঠতেই প্রণয় সেই দিকে তাকায়। প্রণয় ব্যালকনির রেলিং টপকে জান্নাতের রেলিং যেতেই দেখে জেনিত আর জান্নাতের কোলে বসে প্রণয়ের দিকে তাকিয়ে আছে। পাশে ঘুমোচ্ছে, জান্নাতও হেলান দিয়ে ঘুমোচ্ছে। প্রণয় জান্নাতের সামনে দিয়ে হাঁটু মুড়ে বসে। জান্নাত নাকের তিলটার দিকে আবার তার চোখ আটকায়। চোখ দুটো ভীষণ সুন্দর। প্রণয়ের ইচ্ছে করছে জান্নাতের কপালে একটা ভালোবাসার স্পর্শ দিতে, কিন্তু তা করে না প্রণয়। আনমনেই বলে ওঠে, সেই দিন মারামারিতে অনাকাঙ্ক্ষিতভাবে আপনাকে প্রথম ছুঁয়েছি। দ্বিতীয়বার আর অধিকার ছাড়া ছুঁতে চাই না। দ্বিতীয়বার স্পর্শটার জন্য অপেক্ষা করব, তবু হালাল হোক না হয়। আপনাকে যে আমার চাই নিদ্রাময়ী, বাকিটা আল্লাহর ইচ্ছা। প্রণয় থামে। পার্শিয়াকে হাত বাড়িয়ে আলগোছে কোলে তুলে নিয়ে জান্নাতের দিকে আর একবার তাকিয়ে বলে, মিস্টার ভালোবাসা, শুধু আপনারই থাকতে চাই জান্নাত। বলেই প্রণয় উঠে পার্শিয়াকে নিয়ে রেলিং টপকে আবার নিজের ব্যালকনিতে চলে যায়। জান্নাত সেইভাবেই পার্শিয়াকে কোলে নিয়ে ঘুমিয়ে থাকে। অবশেষে এসেছে সেই মহেন্দ্রক্ষণ। আজ এমপি নির্বাচন। কার ভাগ্যে কি আছে আল্লাহ ভালো জানে। প্রণয় 5:40-এ ঘুম থেকে উঠে গেছে। ফ্রেশ হয়ে বাসার পাশের মসজিদে নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়ে বের হতেই পাখির বাবা প্রণয়কে ডাক দেয়। প্রণয় দাঁড়িয়ে যায়। দুজনে আবার একসাথে পা মিলিয়ে হাঁটতে থাকে। বাইরে স্নিগ্ধ বাতাস বইছে, শরীর ঠান্ডা করে দিচ্ছে। প্রাকৃতিক মনোরম পরিবেশে নীরব
থেকে উপভোগ করাটাই এক অন্যরকম শান্তি। নীরবতার উপসংহার ঘটিয়ে পাখির বাবা প্রণয়কে বলে। আজ তো নির্বাচন, তাই না প্রণয়? প্রণয় পাখির বাবার কথায় মুচকি হেসে প্রত্যুত্তর দেয়। জি আঙ্কেল, দোয়া করবেন। দোয়া তো সবসময়ই আছে তোমাদের জন্য। আল্লাহ সফল করুক তোমাকে। জি ইনশাল্লাহ। পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে সফল হবে তো? আল্লাহর উপর ভরসা করে আছি আঙ্কেল। জনগণকে তো সহজে বোঝা যায় না, তারা মুখে আপনাকে এক কথা বললেও মনে তো থাকে অন্য কিছু, তাই কিছু বুঝতে পারছি না। আল্লাহ সহায় হলে ইনশাল্লাহ সফল হব, আল্লাহ ভরসা। বলে আবার দুইজনে হাঁটতে শুরু করলো। বাসার কাছে আসতেই দুইজনে দুইজনের বাসায় চলে যায়। প্রণয় বাসায় ঢুকে রোকসানা নাস্তা নিয়ে বসে আছে। প্রণয়কে দেখেই তিনি বলে, আয় বাবা, তাড়াতাড়ি বস, পরে তো আর নাস্তা করার সময় পাবি না। বলেই রোকসানা নিজেই প্রণয়কে খাইয়ে দিতে থাকলো। প্রণয় দ্বিরুক্ত প্রকাশ না করে মায়ের হাতে খেতে থাকলো। প্রণয় খেয়ে উঠেই বলে, আম্মু আমার এখনই বের হতে হবে। আচ্ছা বাবা, দোয়া করি আমার ছেলে যেন সফল হয়ে আসতে পারে বাড়িতে। আমি ঘর থেকে আসছি আম্মু। বলেই প্রণয় নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে জিনিসকে কোলে নিয়ে কিছুক্ষণ কথা বলে। ব্যালকনিতে যায় একবার, যদি তার মনোহরণকারীকে একবার দেখতে পায়। প্রণয় ব্যালকনিতে গিয়ে দেখে জান্নাত পার্সিয়াকে কোলে নিয়ে দোলনায় বসে চোখ বন্ধ করে ঢুলছে। প্রণয় জান্নাতের দিকে তাকিয়ে বলে ওঠে, কেমন আছেন জান্নাত? প্রণয়ের কথা কর্ণকুহরে এসে বাড়ি খেতেই জান্নাত তাকায় প্রণয়ের ব্যালকনির দিকে। জান্নাত নির্নিমেষভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে প্রণয়ের দিকে। শুভ্র তার ঘেরা পাঞ্জাবি, চুলগুলো হয়তো জেল দিয়ে সেট করা, চোখে রিমলেস সেই চশমাটা, হাত কালো রঙের একটা ঘড়ি, ব্যাস এতটুকুতেই লোকটার সৌন্দর্য অনেক বেড়ে উঠেছে যেন। আজকে যেন একটু বেশি সুন্দর লাগছে মিস্টার ভালোবাসাকে। জান্নাতের থেকে প্রণয় কোনো প্রত্যুত্তর না পেয়ে আবার বলে, কি হলো, কথা বলবেন না? জান্নাত সম্বিত ফিরে আসে প্রণয়ের কথায়। প্রণয়ের দিকে তাকিয়ে বলে, কিছু বলছেন? কোন ধ্যানে ছিলেন? জিজ্ঞেস করেছি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ ভালো, তবে টেনশন কাজ করছে প্রচুর, বুঝলেন? কেন? ভ্রু কুঁচকে প্রশ্নাত্মক চাহনি নিয়ে প্রণয়ের দিকে তাকিয়ে বলে জান্নাত। প্রণয় জান্নাতের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে একটা নিঃশ্বাস ফেলে বলে, আজকে নির্বাচন না, আল্লাহ ভাগ্যে কি রেখেছে তাই নিয়ে টেনশন। আল্লাহ ভরসা, চিন্তা করবেন না। নির্বাচনের সৎ উদ্দেশ্য নিয়ে যদি আপনি যোগ দিয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সফলতা দিবে। ইনশাল্লাহ। যাবেন কখন কাজে? এই তো এখন। আচ্ছা, শুভ কামনা রইল। জি আচ্ছা, আসি তাহলে। বলে প্রণয় ঘুরে দাঁড়ায় ঘরে যাওয়ার জন্য। জান্নাত কিছু একটা ভেবে প্রণয়কে আবার ডাক দেয়, বলে, শুনুন মিস্টার ভালোবাসা। জান্নাত ডাক শুনে প্রণয় ঘুরে দাঁড়িয়ে আবার রেলিংয়ের কাছে আসে। জান্নাত প্রণয়কে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনার ভালোবাসার মানুষটাকে বলেছেন? জান্নাতের কথায় প্রণয় হাসে, অতি সূক্ষ্ম হাসি সেটা, কিন্তু সেই হাসিটাতেও আরও একবার হারিয়ে যায় জান্নাত। মুহূর্তেই জান্নাতের মুখটা ফ্যাকাশে রূপ ধারণ করে, তবে সেটা প্রণয়ের সামনে প্রকাশ করে না। প্রণয়ের দিকে তাকিয়ে ফিচেল হেসে বলে, আচ্ছা ঠিক আছে, যান, আপনার দেরি হয়ে যাবে তো। প্রণয় হাসি দিয়ে চলে যায়। জান্নাত আকাশের দিকে তাকায়, তার মনে যেন কালো মেঘ এসে হানা দিচ্ছে। আনমনেই বলে ওঠে, যাকে পাওয়ার নয় তার প্রতি কেন মন কুটিরে অনুভূতিরা জন্ম নেয়। প্রণয়, রিফাত, সুজীব, সুজন চারজনে গাড়িতে বসে আছে নিজেদের গন্তব্যে। প্রণয় রিফাত কথা ডিসকাস করছে কিছু একটা বিষয় নিয়ে। কথার মাঝেই প্রণয়ের ফোন বেজে ওঠে। প্রণয় ফোনের দিকে তাকিয়ে নাম্বারটা দেখে ভ্রু কুঁচকে ফেলে। এই সময় প্রণয় ফোনটা আশা করেনি। প্রণয় ফোনটা রিসিভ করে কানে নিতে অপর পাশে কেউ একজন বলে ওঠে, প্রণয়দা, যত দূরত্ব সম্ভব আপনারা যেই রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তায় শেষ করে অন্য রাস্তায় যান। প্রণয় কথার প্রত্যুত্তরে লোকটাকে বলে, কি হয়েছে, কোনো সমস্যা? প্রণয়দা, রাফসান মির্জার লোকেরা যে কোনো সময় আপনার উপর অ্যাটাক করতে পারে। আচ্ছা তুই সাবধানে থাকিস। বলে প্রণয় ফোন কেটে সজীবের দিকে তাকিয়ে বলে, সজীব অন্য রাস্তা ধর, এই রাস্তায় রাফসান মির্জার লোকেরা প্রণয় পুরো কথা শেষ করার আগেই একটা গুলি এসে প্রণয়ের পাশের জানালার কাঁচ ভেদ করে নিচে পড়ে যায়। প্রণয়ের পাশের জানালার কাঁচ ভেঙে প্রণয়ের হাতে কাঁচগুলো পড়ে কিছু কিছু কাঁচ গেঁথে যায়। মুহূর্তেই প্রণয়ের শুভ্র পাঞ্জাবি লাল রঙের রক্তে কঠিন রূপ ধারণ করে। ব্যথায় প্রণয় চোখ মুখ কুঁচকে ফেলে। সজীব গাড়ি ঘুরিয়ে আগে আশেপাশে একটা ক্লিনিক যায়। রিফাত গার্ডদের ফোন করে আসতে বলে। তাদেরই ভুল হয়েছে, গার্ড নিয়ে বের না হওয়ার ফল। গার্ডদের বলেছে পরে আসতে, তাই এই অবস্থা আক্কেল হয়ে গেছে। প্রণয় ক্লিনিকে গিয়ে হাতে ড্রেসিং করিয়ে নেয়। ততক্ষণে গার্ডরা চলে এসেছে। প্রণয় এবার গার্ডদের নিয়ে আবার গন্তব্যে রওনা হয়।
কাঁচ ভাঙা গাড়িটা মেকানিক্স গ্যারেজে পাঠিয়ে দেয়। প্রণয়ের গাড়ির সামনে গার্ডদের একটা গাড়ি, পিছনে আরেকটা গাড়ি গার্ডদের, মাঝে তাদের গাড়িটা। সকাল 9:45 বাজে এখন। কেন্দ্রে মানুষের আনাগোনা মোটামুটি বাড়ছে আস্তে আস্তে। চারদিকে পুলিশ, আর্মি, র্যাব সবার উপর নজর রাখছে প্রণয়। সজীব, রিফাত, সুজন কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তা খেয়াল করছে না। তবে কাউকে বলছে না যে সারিয়া প্রণয়কে ভোট দিতে। এখানে সবাই স্বেচ্ছায় ভোট দিবে যাকে ইচ্ছে তাকে। এখানে কাউকে বিভ্রান্তিকর পরিস্থিতির সম্মুখীন করার কোনো মানেই হয় না। রাফসান মির্জা প্রণয়কে ভোট কেন্দ্রে সশরীরে উপস্থিত থাকতে দেখে ক্ষুব্ধ হয়। মনে মনে নিজের দলের লোকদের কয়েকটা বাজে ভাষায় গালি দিতেও ভুলে না সে। একটাও কাজের না। সারিয়ার প্রণয়কে মারতে এই পর্যন্ত কয়বার পাঠিয়েছে, প্রতিবার ফেল হয়েছে। সারিয়ার প্রণয় বেঁচে গেছে। বিরক্ত রাগে চোখ মুখ কুঁচকে ফেলে তিনি। ঠিক তখনই তার একটা গার্ড এসে বলে, স্যার আপনাকে ওইদিকে ডাকছে। লোকটা কথা বলে শেষ করতে রাফসান তাকে সপাটে একটা থাপ্পড় মারে। লোকটা গালে হাত দিয়ে ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে আছে রাফসান মির্জার দিকে। রাফসান মির্জা প্রণয়ের দিকে তাকিয়ে রাগে ফোঁস করতে চলে যায়। থাপ্পড় খাওয়া গার্ডটা রাফসান মির্জা যাওয়ার দিকে তাকিয়ে আসতে বলে, আমাকে থাপ্পড় মারলো কেন? আমি কি করেছি? পাগলা ব্যারাম আছে, এমনি এমনি থাপ্পড় মারে? বলেই লোকটা নিজের কাজে চলে যায়। চারদিকে মানুষ গিজগিজ করছে, তবে সুষ্ঠুভাবে ভোটদান হচ্ছে। সবাই নিজ ইচ্ছে ভোট দিচ্ছে যাকে ভালো মনে করছে তাকে। প্রণয়ের গায়ে এখনও সেই লাল রক্তে রঞ্জিত পাঞ্জাবি। এটা নিয়ে মিডিয়ার লোকেরা অলরেডি এসেছিল জেরা করতে। প্রণয় অত্যন্ত সূক্ষ্মদর্শীভাবে তাদের রাস্তায় ঘটা বিষয়টা এড়িয়ে গিয়েছে। কোনো মতে মিডিয়ার লোকদের বুঝ দেওয়ার জন্য বলেছে রাস্তায় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। সে একা ছিল সেই গাড়িতে, পিছনে গার্ড ছিল। প্রণয়ের এই কথায় মিডিয়ার লোকেরা আর কিছু বলেনি। তবে মিডিয়া মানেই তো মশলাপাতি মিক্সচার। তারা আরও মশলা মাখিয়ে তা ভার্চুয়াল জগতে ছড়িয়ে দিচ্ছে। বিকেল 4টায় ভোটদান কার্যক্রম স্থিতি ঘোষণা করা হয়। তারপর থেকে শুরু হয় ভোট গণনা কার্যক্রম। সম্পূর্ণ নিরাপদভাবে ভোট গণনা চলছে। প্রণয়, সজীব, রিফাত, সুজন মসজিদে চলে যায় আসর নামাজ আদায় করতে। নামাজ পড়ে এসেই আবার কেন্দ্রে ফিরে আসে 4 জন। প্রণয় তাকায় একবার রাফসান মির্জার দিকে। রাফসান মির্জা তার লোকদের কিছু একটা বিষয় নিয়ে শাসাচ্ছে। লোকগুলো মাথা নিচু করে রাফসান মির্জার কথা শুনছে। প্রণয় তপ্ত শ্বাস ছাড়ে সেই দিকে তাকিয়ে। ভোট গণনা করতে করতে সময় এসে পৌঁছায় 5:50। কী হবে ফলাফল তা নিয়ে প্রণয়, রাফসান মির্জা দুইজনেই উত্তেজিত। প্রণয় ফলাফল নিয়ে যতটা নার্ভাস তার থেকেও বেশি নার্ভাস হয়ে গেছে তার সাথে 3 জনে। প্রণয় রিফাতের দিকে তাকিয়ে বলে, তুই এত ঘামছিস কেন? রিফাত শার্টের হাতা দিয়ে কপালের ঘাম মুছে প্রণয়ের দিকে তাকিয়ে বলে, ভাই, চিন্তা তো রীতিমতো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কি করব? রিফাতের কথা শুনে সুজন চোখ মুখ কুচকে বিরক্ত নিয়ে বলে, বাথরুমে যা, তোর জন্য একটু শান্তি মতো চিন্তা করতে পারছি না। বাগড়া দিস না তো। সজীব, আমি জানি চিন্তার কোন পর্যায়ে গিয়েছিলাম। শেষের কথাটা সুজন সুজীবকে উদ্দেশ্য করে বলে। সুজনের কথায় সুজীবের থেকেও দ্বিগুণ বিরক্তি নিয়ে বলে, বাসর ঘর পর্যন্ত। বলেই সজীব চোখ মুখ কুচকে অন্যদিকে ফিরে। সুজন সজীবের কথাটা অতটা খেয়াল না করে বলে, ও আচ্ছা। একটু সতর্ক হতেই সুজন বলে ওঠে, কি বাসর ঘর পর্যন্ত? না উজুবিল্লা সজীব, আমি তো এখন বিয়েই করিনি, বাসর ঘর পর্যন্ত কিভাবে যাব? তো আমি জানি কেমনে? পাগলের মতন উল্টাপাল্টা প্রশ্ন কেন করবি আমাকে? তো সজীব আর কিছু বলবে সুজনকে এর আগেই প্রণয় একটা ধমক দিয়ে বলে, চুপ করবি 3 জনে? সারাক্ষণ এত ঝগড়া কিভাবে করিস তোরা 3 জন? ফলাফল কি আসে সেটা নিয়ে টেনশনে আছি, আর তোরা এখানে ঝগড়া করছিস। সরি ভাই। নিচু কণ্ঠে 3 জনে বলেই চুপ করে যায়। ফলাফল প্রকাশের জন্য অপেক্ষা করতে থাকে দুই পক্ষের লোকেরা। সন্ধ্যে 6টা বাজে। সারে আর পাবেলের বাসায় জুনায়েদ আজমির ফ্যামিলি সহ সবাই ড্রয়িং রুমে টিভির সামনে আসন পেতে বসে আছে। মূলত প্রণয় নির্বাচনের ফলাফল নিউজ দেখার জন্য বসে আছে। জানাত একপাশে পার্সি আর জেনিতকে কোলে নিয়ে বসে আছে। দুইজনের সাথে বসে বসে দুষ্টামি করছে আর কিছুক্ষণ পরে পরে টিভির দিকে তাকাচ্ছে। টিভির মধ্যে লাইভ নিউজ চলছে। হঠাৎ একসময় ক্যামেরা এসে প্রণয়ের মুখের দিকে আটকে। টিভি স্ক্রিনে প্রণয়ের চেহারা ভেসে ওঠে। জানাত তাকায় মিস্টার ভালোবাসার দিকে। মিস্টার ভালোবাসার ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে, উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে কোনো দিকে। কিয়ৎক্ষণ পরেই প্রণয়ের ঠোঁটের কোণে মুচকি হাসি তুলে মুনাজাতের মতো হাত তুলে মুখ মন্ডলে ছুঁয়ে দেয় হাত। ড্রয়িং রুমে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠতেই জানাত সম্বিত ফিরে আসে নিজের ভাবনা থেকে। সবার মুখের দিকে তাকিয়ে বুঝে গেছে মিস্টার ভালোবাসা এমপি হয়ে গেছে। জানাত আবার টিভি স্ক্রিনে চোখ দেয়। প্রণয় বক্তব্য দিচ্ছে হাসি মুখে, গলায় গাঁদা ফুলের মালা, রজনীগন্ধার গোলাপের ও মালা আছে গলায়। জানাত তাকিয়ে আছে লোকটার সেই অমায়িক হাসিটার দিকে। ইস, মিস্টার ভালোবাসা। প্রণয়রা বাসার সামনে এসে গাড়ি থামিয়েছে। পিছনে সবাই চিৎকার করে যাচ্ছে প্রণয়ের নাম নিয়ে নিয়ে। প্রণয় সবাইকে থামতে বলে গেটের ভিতরে ঢুকে, কিন্তু থামতে বললে কি থামে কেউ? সে চিৎকার করেই যাচ্ছে। প্রণয় আর ওদের বারণ না করে বাসার কলিং বেলে হাত দেয় বাজানোর জন্য।
কিন্তু কলিং বেল বাজানোর আগেই খট করে দরজা খোলার শব্দে প্রণয়ের কলিং বেল না দিয়ে হাত নামিয়ে ফেলে। দরজা খোলার পরেই প্রণয় তাকিয়ে দেখে রোকসানা দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে। প্রণয় তার মাকে সালাম দিয়ে জড়িয়ে ধরে। রোকসানা প্রণয়ের কপালে আদর দিয়ে বাসার ভিতরে নিয়ে আসে ছেলেকে। প্রণয় বাসার ভিতরে ঢুকে দেখে শাহরিয়ার, পাবেল, জুনায়েদ আজমি, রাহেলা, জুরাইন, আল্লাদি, প্রান্তিক সবাই তার দিকে হাসি মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু একটা মানুষ উপস্থিত নেই। প্রণয় আর চোখে চারিদিকে তাকায়, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটা দেখা পায় না। তাই সবার সাথে কথায় মুশকিল হয়ে পড়ে। ভেবেছে জান্নাত হয়তো তাদের বাসায় আছে, তাই আর ভাবেনি প্রণয়। নিচে সবার সাথে কথা বলে উপরে চলে আসে প্রণয়। নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই পাশের রুম থেকে মেইলি কণ্ঠস্বর পেয়ে সেই দিকে যায়। এটা প্রান্তিকের রুম। প্রান্তিকের রুমে কে থাকবে মেয়ে? কৌতূহল নিয়ে প্রান্তিকের রুমে না ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে দেখে জান্নাত পার্সি আর জেনিতের সাথে কথা বলছে। বোবা প্রাণী দুটোও জান্নাতের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, যেন তারা সব বুঝে। প্রণয়কে নিজের রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেই প্রান্তিক ভ্রু কুটি কিছুটা কুঁচকে ফেলে। আস্তে আস্তে প্রণয়ের পিছনে গিয়ে দাঁড়িয়ে আগে রুমের ভিতরে তাকায়, দেখে জান্নাত বিড়ালদের সাথে কথা বলছে। এবার প্রণয়ের কানের কাছে ফিসফিস করে বলে, কি সুন্দর মচৎকার দৃশ্য, তাই না? প্রণয়ের ধ্যান নেই, অজান্তে বলে ওঠে, হ্যাঁ, এক কথাই দারুণ। প্রণয়ের কথা শুনে প্রান্তিক ফিক করে হেসে দেয়। কারো হাসি শুনে প্রণয়ের পিছনে তাকিয়ে দেখে প্রান্তিক দাঁত কেলিয়ে হাসছে তার দিকে তাকিয়ে। প্রান্তিক প্রণয়কে বলে, ভাইয়া, তুমি এতটাই ধ্যানে ছিলে যে আমি যে চমৎকারকে মচৎকার বলেছি সেটা তুমি ধরতে পারোনি। এক কথায় দারুণ না? তোর লজ্জা করছে না বড় ভাইয়ের সাথে এইভাবে কথা বলতে? না, সব তো তোমার থেকেই শিখা। হ্যাঁ, লজ্জা নেই। বাই দ্য ওয়ে, জান্নাতকে কবে বিয়ে করছো সেটা বলো। আর কত লুকিয়ে চুকিয়ে দেখবে? এর থেকে ভালো বিয়ে করে নাও। একদিকে শহর সামলাবে, অন্যদিকে বউ সামলাবে। বিয়ের বছর করার মাথায় না হয় বাচ্চা কাচ্চাও সামলাবে। এমন হলে তো দারুণ হয় নেতা সাহেব। প্রান্তিক প্রণয়ের কাঁধে হাত দিয়ে হাসতে হাসতে কথা বলে। প্রণয় প্রান্তিকের হাতটা কাঁধ থেকে নামিয়ে দিয়ে কিছু বলতে যাবে, তার আগেই জুরাইন আর আল্লাদি আসে। আল্লাদির হাতে 4টা চায়ের কাপ একটা ট্রেতে। জুরাইন প্রান্তিক আর প্রণয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে বলে, রুমে চলুন, আপনাদের দুই ভাইয়ের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ করার আছে। জুরাইন কথাটা একটু ভাব নিয়ে বলে। প্রান্তিক আর প্রণয় ভ্রু কুঁচকে তাকায় জুরাইনের দিকে। জুরাইন তাদের তাকানোকে উপেক্ষা করে আল্লাদিকে নিয়ে রুমের ভিতর ঢুকে। জান্নাত এতক্ষণে খেয়াল করেছে তাদের। জুরাইনের পিছন পিছন প্রণয় আর প্রান্তিকও এসে রুমে ঢুকে। জান্নাত তাকায় একবার প্রণয়ের দিকে। প্রণয় জান্নাতের দিকে তাকিয়েছিল, সেই জন্য দুজনের চোখাচোখি হয়ে জান্নাত দৃষ্টি নামিয়ে অন্যদিকে নজর দেয়। জুরাইন আল্লাদির হাতের ট্রে থেকে 1 কাপ চা নিয়ে জান্নাতের হাতে ধরিয়ে দিয়ে বলে, আপু, তুই একটু বাইরে যা তো, আমাদের প্রাইভেসির প্রয়োজন। জান্নাত জুরাইনের কথা শুনে চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। এই 10 বছরের পিতৃ জুরাইনের আবার কিসের প্রাইভেসি ভেবে পায় না জান্নাত। জান্নাত জুরাইনের দিকে তাকিয়ে বলে, কিসের প্রাইভেসি? আমাকে রুম থেকে বের করে কি যুক্তি আটবে তিনজনে? তোর তো না জানলেও চলবে আপু, তুই বের হতো। জান্নাত আর কোনো কথা বলেনি। ও রুম থেকে না বের হলে যে জুরাইন ঘ্যান ঘ্যান করবে সেটাও খুব ভালো মতোই বুঝতে পেরে বের হয়ে এসেছে। জান্নাত চলে যেতেই তার পেছন পেছন পার্সিয়াও চলে যায়। জেনিত বিছানায় একবার প্রণয়ের মুখের দিকে তাকাচ্ছে, আবার জান্নাতের পার্সিয়ার যাওয়ার দিকে তাকাচ্ছে। সে যেন সিদ্ধান্তহীনতায় ভুগছে। প্রণয়কে ছাড়া যেতে ইচ্ছে করছে না, আবার জান্নাত আর পার্সিয়ার কাছেও থাকতে ইচ্ছে করছে। প্রণয় হাসি দিয়ে জেনিতকে কোলে নিয়ে আদর দিয়ে বিছানায় বসে। প্রান্তিক প্রণয়ের হাতে একটা চায়ের কাপ দেয়, নিজে একটা নেয়। জুরাইন একটা নিতেই আল্লাদি ট্রে নিয়ে চলে যায়। প্রণয় এবার জুরাইনের দিকে তাকিয়ে বলে, জুরাইন প্রণয়ের কথা শুনে তার দিকে তাকায়। কিছুক্ষণ চুপ থেকে প্রান্তিক আর প্রণয়ের উদ্দেশ্যে বলে ওঠে, ভাইয়া, আমি পাখিকে বলতে পারছি না, ওর সাথে আমার সেটিং করিয়ে দিন না প্লিজ। জুরাইনের কথা শুনে প্রণয় প্রান্তিক দুইজনেই বিষম খায়। প্রণয় চায়ের কাপটাকে বেডের পাশের ছোট টেবিলে রেখে জুরাইনের দিকে তাকিয়ে বলে। প্রণয়ের কথায় প্রান্তিক একমত হয়ে বলে, এক্স্যাক্টলি রাইট ভাইয়া। আমি এই পর্যন্ত জুরাইনকে বারবার এই কথাটা বুঝাইতে চাইছি, কিন্তু বুঝতে পারছে না। প্রান্তিক আর প্রণয়ের কথা শুনে জুরাইন একটু চোখ মুখ কুঁচকে ফেলে, যার দরুন বোঝা যাচ্ছে তাদের কথা জুরাইনের পছন্দ না। জুরাইন এবার প্রত্যুত্তর দেয়, ভাই, আমি 4 কাপ শুয়ে বলছি আমি পাখিকে সত্যি ভালোবাসি। এটা আমার সঙ্গদোষের অভাব না। যদি আমি মিথ্যা বলি তাহলে তো কাপটা ভেঙে যেত। জুরাইন কথাটা বলে থামে। রুমের বাইরে থেকে পার্সিয়া ডেকে উঠতেই প্রণয়ের কোল থেকে জেনিত লাফ দিয়ে খাট থেকে নামতে গেলে জুরাইনের হাতের সাথে বাড়ি খায়।
আর তাতে জুরাইনের হাত থেকে কাপটা ফ্লোরে পড়ে ভেঙে যায়। আচমকা কাপ ভেঙে যাওয়াতে প্রণয় প্রান্তিক চমকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে জুরাইনের দিকে তাকাতেই দুই ভাই হুহা করে হেসে ওঠে। তাদের হাসি দেখে এবার জুরাইন কেঁদেই দেয়। যেই সেই কান্না না, প্রণয়কে জড়িয়ে ধরে কান্না করে। প্রান্তিক হাসতে হাসতে শেষ। কাপ ছুঁয়েছে বলে কাপটা ভেঙে গেছে আর প্রমাণ করে দিছে এটা জুরাইনের সঙ্গদোষ। অভিনন্দন মিস্টার ভালোবাসা। পেছন থেকে কারো কথা শুনে প্রণয় তাকায়, দেখে জান্নাত তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। প্রণয় হাসি দিয়ে বলে, শুকরান। আপনাকে তাহলে এবার থেকে কি বলে ডাকা যায় বলুন তো মিস্টার ভালোবাসা, নাকি এমপি সাহেব? আপনার যা ইচ্ছে, তবে আপনার মুখে মিস্টার ভালোবাসার ডাকটাই বেশি মানায়। আচ্ছা। বলেই জান্নাত হেসে প্রণয়কে পাশ কাটিয়ে চলে যায়। প্রণয় জান্নাত যাওয়ার দিকে তাকিয়ে বলে, অপেক্ষার অবসর না হয় এবার ঘটাবো জান্নাত, তবে আপনার অজান্তে। রাফসান মির্জা নিচের অফিসে বসে আছে, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। এত কষ্ট করলো এই নির্বাচনে জেতার জন্য, সংসদ সদস্য হওয়ার জন্য, কিন্তু দিন শেষে তার ফলাফল শূন্যের কোটায়। তার কর্মত সবগত লোককে ইচ্ছে মতো অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে রাগ কমান্ডের জন্য। দুটো গার্ডের মাথায় শ্যুট করে মেরেও ফেলেছে, কারণ গতকাল সকালে তাদের দায়িত্ব দিয়েছিল প্রণয়কে মারার জন্য। সবগুলো অকর্মণ্য। আপাতত রাফসান মির্জার আশপাশে কেউ নেই, সবাই ভয়ে বাইরে আছে। রাফসান মির্জা নিজের কেবিনে ভাঙচুর করছে। কিছুক্ষণ পরেই দরজায় কেউ নক দেয়। রাফসান মাথায় তুলে সেই দিকে তাকে অশ্রাব্য গালি দিয়ে বলে, কোন বাচ্চা এখন ডিস্টার্ব করতে এসেছিস আমাকে? খোদার কসম একেবারে গুলি করে ঠুলি উড়িয়ে দিব আমাকে ডিস্টার্ব করলে। রাফসান মির্জার গালি শুনে ভয়ে গুটিয়ে দরজার বাইরেই দাঁড়িয়ে থাকে প্রদীপ আর মেহেদি। প্রদীপ তবুও একটু সাহস করে দরজা হালকা খুলে শুধু মাথাটা ঢুকিয়ে রাফসান মির্জাকে বলে, স্যার, এমপি শারিয়ার প্রণয় এসেছে, আপনার সাথে দেখা করতে চেয়েছে। এমপি শারিয়ার প্রণয় কথাটা যেন রাফসান মির্জার রাগে ঘি ঢাললো। টেবিলের উপর হাতের কাছে একটা গ্লাস ছিল, গ্লাসটা নিয়েই দরজার দিকে তাকিয়ে প্রদীপের দিকে ছুঁয়ে মারল। প্রদীপের মাথায় পড়ার আগেই প্রদীপ মাথা বের করে আনে। রাফসান মির্জা মেহেদিকে ডাকতে মেহেদি ভয়ে ভয়ে ভেতরে যায়। রাফসান মির্জা মেহেদির দিকে একবার তাকিয়ে বলে, শাহরিয়ার প্রণয়কে আসতে বল, আর প্রদীপকে বল এগুলো পরিষ্কার করার জন্য লোক পাঠাতে। জি স্যার। বলে মেহেদি বেরিয়ে যায়। কিছুক্ষণ পরই প্রণয় ঢুকে রাফসান মির্জার কেবিনে। প্রণয়ের পরে প্রদীপ দুইজন লোককে নিয়ে কেবিনে ঢুকে সব পরিষ্কার করতে। কেবিনে ঢুকে প্রণয় চারদিকে একবার তাকায়। কেবিনের চারপাশে ফুলের টপ, কাঁচ, গ্লাস ভেঙে পড়ে আছে, চেয়ারগুলো উল্টো পাল্টা হয়ে পড়ে আছে। প্রণয় সব কিছু নজর নিয়ে একটা চেয়ার ঠিক করে রাফসান মির্জার সামনে বরাবর বসে। প্রদীপ পুরো কেবিনে চোখ বুলিয়ে এই অবস্থা দেখে রাফসান মির্জার দিকে তাকিয়ে বলে, স্যার, এখানে কি হয়েছে? এই অবস্থা কেন সব কিছুর? রাফসান মির্জা বিরক্ত হয়ে প্রদীপের কথায় ছেলেটা প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে, ইচ্ছে করে একে মেরে ফেলতে। নেহাত সবগুলো কাজ ঠিক মতো করে আর শারিয়ার প্রণয়ের ইনফরমেশন জোগাড় করে দেয় দ্রুত, তাই একে নিজের কাজে এখনও ধরে রাখছে, নয়তো মেরেই ফেলতো। রাফসান মির্জা বিরক্ত নিয়ে চোখ মুখ কুঁচকে প্রদীপের দিকে তাকিয়ে থেকে বলে, কেন তুই দেখিস না ভূমিকম্প হয়েছে? যাই এবার এখান থেকে। রাফসান মির্জার কথায় প্রদীপ তো পুরো অবাক হয়ে দাঁড়িয়ে আছে, চোখ বড় বড় করে রাফসান মির্জার দিকে তাকিয়ে আছে, যেন পৃথিবীর সব থেকে আশ্চর্য মানুষ তার সামনে বসে আছে আর অষ্টম আশ্চর্যের কথা শুনিয়েছে তাকে। প্রদীপ নিজের আশ্চর্যদায়ক অবস্থা থেকে বের হয়ে রাফসান মির্জাকে শুধায়, স্যার, ভূমিকম্প হয়েছে, আপনি বেঁচে আছেন কেমনে? আপনি মরেন নাই? আমি মনে করছি ভূমিকম্প হইলে আপনার মাথায় ছাদ ভেঙে আপনি এতক্ষণে মরে গেছেন। তুই কি আমার মরার আশা করছিস নাকি? হ্যাঁ, না না স্যার, তা বের হ, যা এখান থেকে। 1 মিনিটও তোকে দেখতে চাই না। প্রদীপ কথা শেষ করার আগে রাফসান মির্জা ধমক দিয়ে থামিয়ে দেয়। প্রদীপ লোক দুটোকে নিয়ে বেরিয়ে যায়। এতক্ষণে রুম পরিষ্কার হয়ে গেছে। প্রণয় এতক্ষণ চুপ করে প্রদীপ আর রাফসান মির্জার কথা শুনছিল। প্রণয় বুঝে গেছে প্রদীপ যে রাফসান মির্জাকে বেশি বিরক্ত করে কথা বলে, একেবারে রিফাত, সজীব, সুজনের কার্বন কপি যেন। প্রণয় সূক্ষ্ম হাসি ঠোঁটের কোণে রেখা ফুটিয়ে। রাফসান মির্জা গলা খাঁকাড়ি দিয়ে প্রণয়কে বলে, তার শাহরিয়ার প্রণয় আমার অফিসে কেন? প্রণয় হেসে উত্তর দিল, তেমন কিছু না, দেখতে আসলাম আপনার কি হালচাল। এখন এসে দেখি আপনি ঠিক থাকলেও আপনার চারপাশের অবস্থানরত পরিবেশ ঠিক নেই। কি বলতে এসেছেন সোজা সাপটা বলুন, মাথা গরম করবেন না। আহা, রেগে যাচ্ছেন কেন? অতি রাগ ভালো না। বলেই প্রণয় ফোনে কিছু একটা করে কিছুক্ষণ পরে রাফসান মির্জার কেবিনের নক পড়ে। রাফসান মির্জা কিছু বলার আগেই প্রণয় অনুমতি দেয় ভিতরে আসার। অনুমতি পেয়ে কেবিনে একে একে রিফাত, সুজীব, সুজন ঢুকে তিনজনের হাতে 3টা মিষ্টির প্যাকেট। তিনজনের রাফসান মির্জার দিকে তাকিয়ে 32 পাটি দাঁত বের করে হেসে দেয়। এসব কি মিষ্টি কেন এখানে? রাফসান মির্জার প্রশ্নে প্রণয় হেসে বলে, এতক্ষণ ওরা 3জন আর আমার গার্ডরা মিলে
আপনার অফিসের সকলকে মিষ্টি বিতরণ করেছে। আপনি বাকি ছিলেন তাই আপনার জন্য নিয়ে আসলাম। আর যাই হোক, এমপি হয়েছেন আলহামদুলিল্লাহ। এই খুশিটা তো আমি একা ভোগ করতে পারি না, আমার প্রতিনিধিকে এই আনন্দে অংশীদার করার ভাবনায় আপনার জন্য মিষ্টি নিয়ে চলে আসলাম। বলেই প্রণয় প্রশস্ত হাসি দেয়। রাফসান মির্জা তেলে বেগুনে চেতে উঠে বলে, আপনি বেশি করছেন, এর ফল ভালো হবে না। আর কিছু বলতে পারিনি, রাগেই প্রণয় রাফসান মির্জার মুখে একটা মিষ্টি করে পুড়ে দেয়। রাফসান মির্জা চোখ বড় বড় করে প্রণয়ের দিকে তাকিয়ে আছে। প্রণয় হেসে বলে, অতিরিক্ত রাগ ভালো না, তাই মিষ্টি খেয়ে রাগ কমান। আসি, আবার দেখা হবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন যাতে মানুষের সেবা করতে পারি। বলেই প্রণয় বেরিয়ে যায়। প্রণয়ের পিছন পিছন রিফাত, সুদীপ, সুজন বেরিয়ে যায়। রিফাত বের হওয়ার আগে তার হাতের মিষ্টির প্যাকেট রাফসান মির্জার টেবিলে রেখে বলে, মিষ্টির দাম কিন্তু বেশি, তবুও বিনা পয়সায় দিয়ে গেলাম আপনাকে। এমপি হতে পারেননি, দুঃখ লাগছে, নো সমস্যা। মিষ্টি দিয়ে গেলাম, মিষ্টি খেয়ে দুঃখ কমান। আর বেশি বেশি প্রণয় ভাইকে মনে করে দোয়া করেন ওনার জন্য। আসি কেন, মিষ্টি লাগলে বলবেন, লজ্জা পাবেন না, আমরাই তো। বলেই রিফাত ভেটকি মাছের মতো রাফসান মির্জাকে একটা ভেটকি মেরে বেরিয়ে যায়। রাফসান মির্জার রাগে মিস্টার প্যাকেটটা ফেলে দিয়ে বলে, তোকে আমি দেখে নেব শাহুরি আর প্রণয়। এমপি হয়ে খুব সুখে আছিস তাই না? খুব আনন্দ লাগছে। তোর আনন্দ আমি অতি তাড়াতাড়ি শেষ করব, দেখিস। রাহেলা জোর করে জান্নাতকে একটা মেরুন কালারের শাড়ি পরিয়েছে। জান্নাত এতে প্রচণ্ড বিরক্ত। মূলত আজকে তাকে দেখতে আসবে। এখন দুপুর 2:45 বাজে। পাত্রপক্ষ এখন আসেনি, এসে যাবে যে কোনো সময়। জান্নাত নিজের ব্যালকনিতে বসে আছে দোলনায়, গায়ে মেরুন রঙের শাড়ি জড়ানো, মাথায় হিজাব বাঁধা। আকাশের দিকে তাকিয়ে আছে সে। বর্ষার আগমনের আর মাত্র আনুমানিক 7 দিন আছে, কিন্তু আকাশে এখন থেকেই মেঘ এসে হানা দিচ্ছে। জান্নাতের কাছে মনে হচ্ছে এগুলো বিষণ্ণতার মেঘ। ঠিক যেমন তার মনে বিষণ্ণতার মেঘ এসে জমাট বাঁধছে, ঠিক তেমন এই মেঘ কি কখনো মুছে গিয়ে নীলাভ আকাশটা পরিচ্ছন্ন করবে? প্রকাশ করবে কি তার মনে মিস্টার ভালোবাসাকে নিয়ে জন্ম নেওয়া অনুভূতিগুলো? হবে কি মিস্টার ভালোবাসা জান্নাতের একান্ত একজন ভালোবাসার মানুষে রূপান্তরিত? জানা নেই প্রশ্নের উত্তর জান্নাতের অজানা। মনে সে বিধিছে সূক্ষ্ম ভয়। আজকে যে পাত্রপক্ষ দেখতে আসবে কি হবে তা তার ভাবনাতীত। পার্সিয়া তার জেনিত জান্নাতের ব্যালকনিতে খেলছে একপাশে বসে। জান্নাত তাদের দুইজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। হঠাৎ নিচ থেকে রাহেলা ডাকতেই দোলনা থেকে উঠে চলে যায় রুমে। রাহেলা জান্নাতের শাড়ির আঁচলটাকে পেছন থেকে টেনে সামনে এনে জান্নাতের হাতে ধরিয়ে দেয়। তাকে নিয়ে নিচে পাত্রপক্ষের সামনে চলে আসে। পাত্রপক্ষ থেকে ছেলের বোন আর ছেলের খালামণি এসেছে, আর ছেলের ক্লাস 9-এ পড়ুয়া ভাই। জান্নাত তাদেরকে সালাম দিয়ে তাদের সামনে সোফায় বসে। কিছুক্ষণ কথা বলে তারা যা যা জিজ্ঞেস করা করে। জান্নাত অনিচ্ছা সত্ত্বেও সাবলীলভাবে উত্তর দেয়। আসরের আজানের কিছুক্ষণ পরেই মানুষগুলো চলে যায়। জান্নাত নিজের ঘরে ফিরে আসে, শাড়ি চেঞ্জ করে নামাজ পড়ে নেয়। বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে বলে ওঠে, বিষাদের ছায়া যখন মনে পড়বে, অনুভূতিগুলো থেকে যায় তখন গোপনে। এই যে আমার মনেও বিষাদের ছায়া পড়েছে মিস্টার ভালোবাসা। আপনার প্রতি জন্ম নিয়েছে মন কুটিরে এক অন্যরকম অনুভূতি, কিন্তু সবটুকুই রয়ে গেছে আপনার গোপনে। আচ্ছা, আপনি কখনো জানতে পারবেন তা? হয়তো জানবেন, হয়তো না। টিকটিক শব্দ করে ঘন্টার কাঁটা এসে থেমেছে 12টার ঘরে। জান্নাত কফি হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা ঘুমিয়েছে বিধায় এখন ঘুম আসছে না চোখের পাতায়। তাই কফি হাতে ব্যালকনিতে চলে এসেছে রাতের মনোমুগ্ধকর নির্জন পরিবেশ উপভোগ করতে। এত রাতে বেলকনিতে ঘুমাননি কেন জান্নাত? হঠাৎ কারো কণ্ঠস্বর পেতে কিছুটা চমকে উঠে জান্নাত। পর মুহূর্তে নিজেকে ধাতস্থ করে প্রণয়ের ব্যালকনিতে তাকিয়ে দেখে প্রণয় দাঁড়িয়ে আছে। জান্নাত ফিচেল হাসে, স্বগতোক্তি করে বলে, 9টায় ঘুমিয়েছিলাম কিছুক্ষণ, তাই ঘুম আসছে না। প্রণয় জান্নাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু একটা বুঝে নিয়ে কথার প্রত্যুত্তর দেয়। আপনার কি মন খারাপ জান্নাত? জান্নাত তাকায় প্রণয়ের দিকে। লোকটা উৎসুক প্রশ্নাতীত চাহনি নিয়ে তার দিকে তাকিয়ে আছে তার উত্তরের আশায়। জান্নাত বলে, মন খারাপ কিনা নিজেরও বোধগম্য হচ্ছে না। কোনো সমস্যা? কিছু নিয়ে কি চিন্তিত আপনি? না, তেমন কিছু না। আজকে দেখতে আসছিল পাত্রপক্ষ, বুঝলেন? হয়তো অতি শীঘ্রই বিয়েটা হয়ে যাবে। জান্নাতের মুখে বিয়ের কথা শুনে প্রণয়ের মুখটা ফ্যাকাশে রূপ ধারণ করে। মুহূর্তেই মাথায় সে হানা দেয় একটি কথা, জান্নাতকে হারিয়ে ফেলবে না তো? মনে তোলপাড় শুরু হয়, তবু সেটা প্রকাশ করে না জান্নাতের সামনে। মুখশ্রীতে হাসির চাপ ফুটিয়ে তুলে জান্নাতকে বলে, জান্নাত একটা ওয়ে বলবেন? জান্নাত তাকায় প্রণয়ের দিকে, সূক্ষ্ম দৃষ্টিতে তাকায়, প্রশ্ন করে, কিসের ভিত্তিতে?
কি করলে আমাকেও পাত্রীপক্ষ দেখতে আসবে? মানে? আপনি মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন, কিছুদিন পরপরই আপনাকে পাত্রপক্ষ দেখতে আসে। অথচ দেখেন, আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, রাজনীতি করি, এমপি হয়েছি, বাবার অফিসও চালাই, তারপরও পাত্রীপক্ষ আমাকে দেখতে আসে না কেন? আজও কিছুর অভাব নাই, শুধু একটা বউ ছাড়া। বলে প্রণয় আফসোসের নিঃশ্বাস ফেলে। জান্নাত প্রণয়ের কথা শুনে হাসবে না কাঁদবে সেটা ভুলে গেছে। হঠাৎ জান্নাত প্রণয়ের পিছনে প্রান্তিককে দেখে অন্য পাশে চলে গিয়ে দাঁড়িয়ে থাকে। প্রণয় ঘুমে ঢুলতে ঢুলতে জেনিতকে কোলে নিয়ে এসে প্রণয়ের পাশে দাঁড়ায়। প্রণয় প্রান্তিককে দেখে বলে, কি রে, 12:30 বাজে ঘুমাসনি? আমার ঘরে কেন তুই? প্রান্তিক জেনিতকে প্রণয়ের কোলে দিয়ে বলে, ঘুমেছিলাম। জেনিত আমার রুমে গিয়ে লাফালাফি করে ঘুমে ডিস্টার্ব করছে, তাই দিয়ে গেলাম। দরজা লাগিয়ে ঘুমাসনি কেন? ভুলে গেছিলাম। আচ্ছা যা, যাওয়ার সময় আমার রুমের দরজাটা ভিড়িয়ে দিয়ে যাস, তাহলে আর জেনিত বের হতে পারবে না। প্রান্তিক যাওয়ার জন্য ঘুরতেই হঠাৎ চোখ পড়ে পাশের ব্যালকনিতে এক কোণায় দাঁড়িয়ে থাকা জান্নাতের দিকে। কফির কাপ হাতে দাঁড়িয়ে আছে। প্রান্তিক একবার প্রণয়ের দিকে তাকায়, আবার জান্নাতের দিকে। দুজনের দিকে তাকিয়ে চোখ মুখ কুঁচকে হুট করে চিল্লিয়ে বলে ওঠে, আল্লাহ, এই দুইজনকে হয় বিয়া করাই দাও, নয়তো দুইটা ব্যালকনি ভেঙে ফেলো। এদের রাত দিন 24 ঘন্টার অত্যাচারে ব্যালকনি দুইটা অতিষ্ঠ। আল্লাহ, আমার কথা রেখো। প্রান্তিকের কথা শুনে জান্নাত সেই দিকে তাকায়। ততক্ষণে প্রান্তিক সেখান থেকে ছুটে পালিয়ে গেছে। প্রণয় জান্নাতের দিকে তাকিয়ে আছে। জান্নাত কিছু না বলে নিজের ঘরে চলে যায়। প্রণয় এবার হাসি দিয়ে বলে, আমিন। আল্লাহ, বেলকনি ভাঙার দরকার নেই, বিয়ে হলেই হবে, ওটা কবুল করিয়ে দিও। জাতীয় সংসদ ভবন। প্রণয়ের অনেক স্বপ্নের। রাজনীতিতে যখন প্রথম নিজেকে জড়িয়েছিল তখন থেকে এই সংসদ ভবনের একজন সদস্য হওয়ার স্বপ্ন দেখত। নিজের জন্য না হলেও দুস্থ মানুষের জন্য তার প্রয়োজন ছিল সংসদ সদস্য হওয়ার, নিজের শহরের মানুষগুলোর পাশে থাকার, সরকার পক্ষ থেকেও যাতে মানুষগুলো কিছু পেতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য। সবার সামনে উঁচু একটা স্থানে চেয়ারে বসে আছে মাননীয় স্পিকার। প্রণয়কে মাননীয় স্পিকার বলল কিছু বলার জন্য। প্রণয় মুচকি হেসে সালাম দিয়ে সাবলীল ভাষায় সুন্দর করে নিজের বক্তব্য আরোপ করে মাননীয় স্পিকার এবং চারিপার্শ্বস্থ উপস্থিত সব মানুষের নিকট কথার মাঝেই আস্তে আস্তে প্রণয়ের মুখে কঠিন হয়। হৃদয় কাঁপানো একের পর এক বক্তব্য দিতে থাকে সে সুনিপুণভাবে। দুপুর 1টা বাজে প্রণয় জাতীয় সংসদ ভবন থেকে বের হয়েই গিয়ে গাড়িতে বসে। ঘেমে নিয়ে একাকার অবস্থা, সাদা পাঞ্জাবিটাও লেপ্টে আছে শরীরে। সজীব প্রণয়ের দিকে তাকিয়ে এই অবস্থা দেখে এসি পাওয়ার বাড়িয়ে দেয়। প্রণয় চোখ বন্ধ করে সিটে মাথা হিলিয়ে রেখেছে। রিফাত তাকিয়ে বলে, প্রণয় ভাই, বেশি খারাপ লাগছে? প্রণয় চোখ খুলে রিফাতের কথায় মুচকি হেসে বলে, না ঠিক আছে, শুধু মাথাটা ব্যথা করছে, সমস্যা না, ঠিক হয়ে যাবে। বলেই প্রণয় সজীবের দিকে তাকিয়ে এবার বলে, সজীব সোজা বাসায় চল, মাথা ব্যথাটা যেন বাড়ছে। প্রণয় এর কথায় সজীব গাড়ির স্টার্ট দিয়ে চালানো শুরু করে। প্রণয় আবার চোখ বন্ধ করতে যাবে, এর আগেই সুজন বলে ওঠে, প্রণয় ভাই, একটা কথা বলার ছিল। প্রণয় এবার সোজা হয়ে বসে, সুজনের দিকে তাকিয়ে বলে, বল এবার। ভাই, লাবণ্যকে চিকিৎসার জন্য বাইরের দেশে নেয়ার কথা বলা হয়েছে। সুজনের কথা শুনে প্রণয়ের সাথে সাথে কিছু বলে না, চুপ করে কিছু একটা ভেবে তারপর বলে, লাবণ্যকে বাইরে নেওয়ার দরকার নেই, যেই ডাক্তারের আন্ডারে লাবণ্যকে রেখেছি তাকে বল বাইরের দেশের ডাক্তারকে জরুরি ভিত্তিতে এখানে নিয়ে আসতে, বাকিটা আমি ম্যানেজ করে নিব। লাবণ্যকে এখন বাইরে পাঠালে যদি হিতে বিপরীত হয়। আচ্ছা ভাই। বলেই সুজন ফোনে কারোর সাথে কথা বলতে থাকলো। প্রণয় আবার সিটে হালান দিয়ে চোখ বন্ধ করলো। চোখের সামনে ভেসে উঠল জান্নাতের নাকের লালচে কালো তিলটা, নেত্র যুগল এর নিষ্প্রভু চাহনি আর হাসিটা। প্রণয়ের চট করে করে চোখ খুলল। কিছু একটা মনে করতেই রিফাতের দিকে তাকায়। রিফাতকে বলে ওঠে, রিফাত, আগামীকালকের সব কিছু অ্যারেঞ্জ করেছিস তো, যা যা বলেছি? রিফাত প্রণয়ের দিকে তাকিয়ে হেসে বলে, জি ভাই, অর্ধেক হয়ে গেছে, বাকি কাজও কালকের মধ্যে হয়ে যাবে। আমি সব বলে রেখেছি লোকেদের। দেখো সব যেন ঠিকঠাক থাকে, কিছু যাতে এলোমেলো না হয়। ভাই, হঠাৎ এসবের আয়োজন কেন করছেন? কার জন্য? সারপ্রাইজ দিব একজনকে। কে ভাই? রাফসান মির্জা? রিফাতের কথার প্রত্যুত্তরে প্রণয় কিছু বলে না, শুধু নির্লিপ্ত হাসে। পার্সিয়াকে কোলে নিয়ে নিজের রুমে বসে আছে জান্নাত। ইসিকে কল দিয়ে বলেছে আসার জন্য। আজকে জান্নাত ভার্সিটিতে যায়নি, তাই দেখাও হয়নি ইসির সাথে। ইসিকে সেই জন্য বাড়িতে আসতে বলেছে। দুপুরে এখন 2টা বাজে। বাইরে নীলাভ আকাশে মেঘের আলাপন চলছে।
ইসি এসেই জান্নাতের রুমে ঢুকে ব্যাগটা একপাশে রেখে বিছানায় শুয়ে পড়ে। পা দুটো হাঁটুর পর থেকে বাইরে রেখেছে। বিছানার শরীরটা বিছানায় এলিয়ে দিয়ে জান্নাতের দিকে তাকিয়ে বলে, জানো দোস্ত, এক গ্লাস পানি খাওয়াবি? জান্নাত উঠতে যাবে এমন সময় আল্লাদি আসে রুমে। হাতে দ্রুত লেবুর শরবতের গ্লাস একটা জান্নাতের হাতে দেয় আর একটা ইসির হাতে দিয়ে বলে, খালাম্মা পাঠাইছে আপামনি, আর খালাম্মা কইছে ইসি আপুরে দুপুরে খায়া যাইতে। বলেই আল্লাদি চলে যায়। ইসি শরবতটুকু খেয়ে গ্লাসটা পাশে রেখে জান্নাতের দিকে তাকিয়ে বলে, দোস্ত জানো, তোর কি মন খারাপ কিছু নিয়ে? জান্নাত ইসির দিকে তাকায় ভালো করে। মাথা সহ চোখ দুটো যেন তার ব্যথায় ছিঁড়ে যাচ্ছে এমন। ইসিকে বলে উঠছে, দোস্ত, আমি মিস্টার ভালোবাসাকে ভালোবেসে ফেলেছি। জান্নাতের কথা ইসি কিছুটা না অনেকটা ভড়কে যায়। মিস্টার ভালোবাসাটা কে আবার? তার এটাই তো বুঝে আসছে না। কৌতূহল চেপে না রেখে জান্নাতকে বলে, মিস্টার ভালোবাসাটা কে? প্রান্তিকের ভাইয়া প্রণয়, ওনাকে আমি মিস্টার ভালোবাসা বলি। প্রণয় ভাইয়াকে মিস্টার ভালোবাসা বলিস? বাহ, কি ভালোবাসা রে। দোস্ত, আব্বু আম্মু আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। প্রণয়ও অন্য একজনকে ভালোবাসে, কিন্তু আমিও যে ওনাকে ভালোবেসে ফেলেছি। কি করব এখন আমি? বলে জান্নাত ফুপিয়ে কেঁদে ওঠে। ইসি উঠে এসে জান্নাতের মাথায় হাত বুলিয়ে বলে, দোস্ত চিন্তা করিস না, আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলবো। হঠাৎ জান্নাতের কপালে হাত রাখতে ইসি কিছুটা চমকে ওঠে। জান্নাতকে ছেড়ে ওর কপালে গালে গলায় হাত দিয়ে দেখে শরীর থেকে যেন তাপ বের হচ্ছে। চোখ দুটো লাল হয়ে আছে জান্নাতের। ইসি জান্নাতের দিকে তাকিয়ে বলে, এই জানো, তোর তো জ্বর এসেছে, কখন আসলো, কিভাবে আসলো? জান্নাত চোখ টেনে তাকায় ইসির দিকে। ইসির ব্যতিব্যস্ত মুখশ্রী দেখে পিক করে হেসে দেয় জান্নাত। ইসি অবাক হয়ে তাকিয়ে আছে জান্নাতের দিকে। এই মেয়ে পাগল নাকি? হাসছে কেন হানমনে আমনে? ইসির এইসব ভাবনার মাঝেই জান্নাত কথা বলে ওঠে, চিন্তা করিস না ইসি, কিছু হয়নি, ওই সামান্য জ্বর। এটা সামান্য জ্বর? জ্বর আস্তে আস্তে বাড়ছে, আর তুই বলছিস সেটা সামান্য জ্বর? বলে ইসি আল্লাদি আর রাহেলাকে ডাকে। রাহেল আসতে ইসি বলে, আন্টি তোমার মেয়ের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, সেটা খেয়াল করেছো একবার? রাহেলা ইসির কথা শুনে বিস্ময়ে চোখ দুটো বড় করে ফেলে। জান্নাতের কাছে গিয়ে কপালে হাত দিয়ে তাপ পেতেই আল্লাদির দিকে তাকায়। আল্লাদিকে বলে, তাড়াতাড়ি ভাত নিয়ে আয়, এখনই খাবার খাইয়ে ওষুধ খাওয়াইয়া দিতে হবে। রাহেলার কথায় আল্লাদি চলে যায় খাবার আনতে। রাহেলা জান্নাতকে বিছানার পাশে হেলান দিয়ে বসিয়ে দেয়। জান্নাত চোখ বন্ধ করে বসে আছে, গরম নিঃশ্বাস ত্যাগ করছে, যা জ্বরের ফলে হচ্ছে। ইসি ওয়াশরুম থেকে মগে করে নর্মাল পানি নিয়ে আসে। রুমাল ভিজিয়ে জান্নাত কপালে পট্টি দিতে থাকে। জ্বর তো কমছেই না, উল্টো আরও বাড়ছে যেন। আল্লাদি খাবার নিয়ে আসতেই রাহেলা হাত ধুয়ে নিজ হাতে জান্নাতকে জোর করে খাইয়ে দিতে থাকে। জ্বরের মুখে কিছু খাওয়ার ইচ্ছে নেই জান্নাতের। খাবার খাওয়ার পরেই রাহেল ওষুধ খাইয়ে দেয় জান্নাতকে। ইসে এখনও জান্নাতের পাশে বসে আছে। ইসির বাসা থেকে ফোন আসছে। আজকে ওর খালামণিরা বাসায় আসছে, হয়তো এসে গেছে, সেই জন্য বারবার ফোন দিচ্ছে সবাই। জান্নাত চোখ খুলে ইসির দিকে তাকায়। ইসির হাত ধরে বলে, দোস্ত তুই যা, তোর দেরি হয়ে যাবে পরে বাসায় যেতে। তোকে এভাবে রেখে যাওয়াটা কি ঠিক? মা আর আল্লাদি তো আছেই, তুই যা নিশ্চিন্তভাবে। তাছাড়া ওষুধ তো খেয়েছি, আল্লাহ ভরসা জ্বর চলে যাবে, তুই বাসায় যা। আচ্ছা ঠিক আছে, আর তুই চিন্তা করিস না, ওই দিক নিয়ে আমি কথা বলবো। বলে সে দাঁড়ায় বিছানা ছেড়ে। রাহেলকে বলে বেরিয়ে যায় বাসার উদ্দেশ্যে। জান্নাতের বাসার সামনে থেকে রিকশায় উঠে বলে, সরি জানো, প্রণয় ভাইয়ের সাথে এই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না, সময় হলে তুই সব বুঝবি। প্রণয় নিজের কেবিনে বসে আছে আর দুই হাতে ল্যাপটপ কিবোর্ডে টাইপিং করে চলছে। সব কিছুর হিসেব মিলেছে সে। জাস্ট ফার্স্ট জামিলের মৃত্যু, সেকেন্ড লাবণ্যকে রেপ, লাবণ্যের মুখে স্পষ্ট শব্দ বি আর ভি দুইটার একটা, থার্ড লামিয়া সুলতানার মার্ডার, ফোর্থ সবুজ পাঞ্জাবি পরা একটা লোক। এসব কিছুই প্রণয় ল্যাপটপে লিখে চলেছে। সব কিছু একসাথে করে মূল রহস্য বের করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পুরো হিসেবে মিলিয়ে আসলে ও শেষে সে গরমিল হয়ে যাচ্ছে। প্রণয় ল্যাপটপ বন্ধ করে মাথাটা চেয়ারে রেখে ভাবতে থাকে। দরজায় কেউ নক করতেই প্রণয় অনুমতি দেয় ভেতরে আসতে। সাথে সাথে কেবিনে ঢুকে রিফাত। প্রণয় রিফাতের দিকে তাকিয়ে বলে, কিছু বলবি? প্রণয় ভাই, আমাদের গুপ্তচরদের মধ্যে জানতে পেরেছি রাফসান মির্জা আর লোকেরা ড্রাগস সাপ্লাই করার সময় জামিল দেখেছিল, আর তারাও জামিলকে দেখে ফেলে। তাই সেই রাতেই তারা জামিলকে দৌড়ে বেঁধে মেরে ফেলে। প্রণয় তপ্ত শ্বাস ছেড়ে বলে, রাফসান মির্জার বিরুদ্ধে এখন এই কথাগুলো বলতে হলে প্রমাণ লাগবে।
আমরা তো জানি এগুলো রাফসান মির্জাই করেছে, প্রমাণ লাগবে না? ওই রাফসান মির্জার কোনো ব্যবস্থা করুন। আমাদের মুখের কথা পুলিশ বিশ্বাস করবে না, আর আমি একজন এমপি হয়ে যদি প্রমাণ ছাড়া পুলিশকে এই কথাগুলোর ভিত্তিতে রাফসান মির্জাকে অ্যারেস্ট করতে বলি, তাহলে সেটা আমার বোকামির প্রকাশ পায়। এতে রাফসান মির্জা টাকা দিয়ে হলেও জামিন পেয়ে বের হয়ে যেতে পারবে। তাই সব প্রমাণ জোগাড় করে আমাদের স্টেপ নিতে হবে। আচ্ছা ভাই। বলেই রিফাত বেরিয়ে যায় প্রণয়ের কেবিন থেকে। প্রণয় আবার সব কিছু ভাবতে বসে। ভাবতে ভাবতে এক মুহূর্তে হেসে দেয়। রাত অনেকটা হয়েছে, ঠিক কয়টা বাজে জাননি। শোয়া থেকে উঠে বসে জান্নাত। সন্ধ্যায় শরীর কাঁপিয়ে জ্বর এসেছিল, এখন অবশ্য নেই, তাই সারা শরীর ঘামে ভিজে আছে। একটু আগেই জ্বর ছেড়েছে। রাহেলাকে জোর করে ঘুমোতে পাঠিয়েছিল সে। আল্লাদি শুয়ে আছে জান্নাতের পাশেই। জান্নাত বিছানা ছেড়ে নামে। জান্নাত বিছানা থেকে নামতেই পার্সিয়াও আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে জান্নাতের দিকে তাকিয়ে থাকে। জান্নাত পার্সিয়ার দিকে তাকিয়ে হেসে দেয়। ব্যালকনির দরজা খুলে সেই দিকে যায়। প্রণয়ের ব্যালকনির দিকে তাকাতেই দেখে লাইট জ্বালানো, তার মানে মানুষটা ঘুমে হয়তো। জান্নাত উষ্ণ শ্বাস ফেলে দোলনায় গিয়ে বসে। পার্সিয়াও লাফ দিয়ে দোলনায় উঠে জান্নাতের কোলে বসে। কিছুক্ষণ পরেই পাশের ব্যালকনি থেকে খট করে শব্দ হতেই জান্নাত তাকায় সেই দিকে, কিন্তু কিছু দেখতে পায়, তাই আবার সেই দিক থেকে নজর ঘুরিয়ে আকাশের দিকে তাকায়। কি এত ভাবেন সারাদিন আপনি জান্নাত? প্রণয়ের কথা শুনতেই জান্নাত তাকায় সেই দিকে। গায়ে পাঞ্জাবি জড়ানো এখনও প্রণয়ের। জান্নাত ভ্রু কুঁচকে বলে, পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুমান? না, মাত্র আসলাম বাইরে থেকে, চেঞ্জ করিনি এখনো। জান্নাত আর কিছু না বলে আবার অন্যদিকে নজর ঘোরায়। প্রণয় আবার বলে ওঠে, কি ভাবছিলেন? কিছু ভাবছিলাম না। কেন কিছু ভাবেননি? প্রণয়ের এমন কথায় জান্নাত প্রণয়ের দিকে তাকায়। মিস্টার ভালোবাসা হঠাৎ এমন কথা বলছে কেন? জান্নাত স্বগতোক্তি করে বলে, কি ভাববো? ভাবার মতো কিছু নেই। না। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে জান্নাত। জান্নাত বিস্ময় নিয়ে তাকায় প্রণয়ের দিকে। এবার বলে, কি সারপ্রাইজ মিস্টার ভালোবাসা? জান্নাতের কথায় প্রণয় হেসে বলে, এবার এটাই ভাবতে থাকুন কি সারপ্রাইজ দিবে মিস্টার ভালোবাসা আপনাকে। কথাটা বলে প্রণয় হেসে দিয়ে রুমে চলে রেখে যায় তার কথায় আশ্চর্যান্বিত হয়ে যাওয়া জান্নাতকে। জান্নাত প্রণয়ের যাওয়ার দিকে তাকিয়েছিল। লোকটা এটা কি বলে গেল? আসলে কি সারপ্রাইজ দিবে মিস্টার ভালোবাসা? এখন তো শুধুই এটাই ঘুরছে জান্নাতের মাথায়। মিস্টার ভালোবাসা এমন কথা বলেছে যা এখন না ভেবেই পাচ্ছে না। ভাবনার কিছু নেই বলে এমন একটা জিনিস ভাবতে দিবে, এটা যতক্ষণ না জানতে পারছে শান্তি নেই। ঘড়ির কাঁটা 9টার ঘরে। জান্নাত এখনও ঘুমাচ্ছে। অবশ্য ভোরবেলা ফজর নামাজ পড়েই আবার শুয়েছে জান্নাত। গতকাল রাতে আরও একবার জ্বর এসেছিল, তবে তা সীমিত ছিল। সকাল থেকেই গায়ে জ্বর নেই। আল্লাহর রহমতে এখন সুস্থই আছে। রাহেলা জান্নাতের ঘরে আসে জান্নাতকে ডাকতে। ঘুমন্ত জান্নাতের কপালে হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা। না, এখন জ্বর নেই। জান্নাতকে মিহি স্বরে ডাকতে থাকে, জান্নাত মা ওঠ, নাস্তা করতে হবে তো, আর কত ঘুমাবি? জান্নাত একটু নড়ে চড়ে শুয়ে আবার ঘুমায়। ঘুমু ঘুমু কণ্ঠে শুধায়, আম্মু আর একটু ঘুমাতে দাও। আর ঘুমানো যাবে না, ওঠ, আজকে তোর বিয়ে। ব্যাস, এই কথা শোনার পর কি আর শুয়ে থাকা যায়? জান্নাত লাফ মেরে শোয়া থেকে উঠে বসে মৃদু চেঁচিয়ে বলে, হোয়াট? আমার বিয়ে? কার সাথে? কখন? কিভাবে? আমাকে কিছু জানাওনি কেন? জান্নাতের এত প্রশ্নের ঝুলিতে রাহেলা চটে গেল মেয়ের উপর। বিরক্ত নিয়ে বলে, চুপ করবি? তাড়াতাড়ি ওঠ, উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নে তাড়াতাড়ি। এত কথা বলছিস কেন? তো তুমি যে বললে আজকে আমার বিয়ে। তোকে ঘুম থেকে তোলার জন্য বলছি। রাহেলা সহজেই কথাটা চেপে গিয়েছে জান্নাতের থেকে। জান্নাতকে আবার তাড়া দিয়ে তিনি চলে যান রুম থেকে। জান্নাত বিয়ের কথা ভাবতে ভাবতে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নাস্তা করতে ড্রয়িং রুমে চলে গেল। ডাইনিং টেবিলে জুরাইন বিরস বদন হয়ে বসে আছে। জান্নাত ভ্রুকুটি কুঁচকে জুরাইনের পাশে চেয়ার টেনে বসে। আল্লাদি জান্নাতকে নাস্তা এনে দিয়ে আবার কিচেনে চলে যায়। জান্নাত জুরাইনের কাঁধে হাত দিয়ে বলে, কিরে ভাই, আজ স্কুলে যাসনি যে? জুরাইন জান্নাতের দিকে তাকিয়ে বলে, আপু আজ শুক্রবার, কোন দুনিয়াতে থাকো তুমি? জুরাইনের কথায় জান্নাত অবাক হয়। সে তো জানতো আজ বৃহস্পতিবার, তাহলে আজকে শুক্রবার হলো কেমনে? জান্নাত মোবাইলের পাওয়ার অন করে স্ক্রিনে তাকিয়ে দেখে না, তার টাই ঠিক আজ বৃহস্পতিবার। জান্নাত জুরাইনের সামনে মোবাইল ধরে বলে, হাদারাম, আজকে বৃহস্পতিবার। তোর মন, তুই কোন দুনিয়াতে থাকোস যে বললি আজ শুক্রবার? জান্নাতের কথায় জুরাইন তপ্ত শ্বাস ছাড়ে। কিচেনের দিকে একবার চোখ ভুলিয়ে রাহেলাকে দেখে নেয়। না, তিনি রান্নায় ব্যস্ত। তাই জুরাইন এবার জান্নাতের দিকে তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলে, আপু প্রেমে পড়লে কি এমন হয়? নিজে থাকি এক দুনিয়ায়, মন থাকে অন্য দুনিয়ায়।
জান্নাত নাস্তা খাওয়া শেষ করে দ্রুত জুরাইনকে নিয়ে নিজের ঘরে চলে আসে। ঘরে এসে দরজা বন্ধ করে জুরাইনের দিকে তাকিয়ে বলে, এবার বল কিসের প্রেমের কথা বলছিস তুই? জুরাইন জান্নাতের দিকে তাকিয়ে গিয়ে বিছানায় বসে বলে, আগে বল আপু, তুই কাউকে বলবি না কথাগুলো? আম্মু আব্বুকেও বলবি না? আচ্ছা ঠিক আছে, বলবো না, বল। জুরাইন খুশি হয় জান্নাতের কথায়। জান্নাতকে একটু বেশি ভালোবাসে সে। বোনের কথায় অভয় পেয়ে জুরাইন বলে, আপু, আমাদের পাশের বাসার পাখিকে আমি ভালোবাসি আপু। জানি না কেমনে কি হলো, কিন্তু ওকে আমি ভালোবাসি। জুরাইনের মুখে এই কথা শুনে বিস্ময়ে জান্নাতের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এই 10 বছরের বাচ্চা ছেলে এসব কি বলছে? জান্নাত তবুও রাগ না দেখি শান্ত কণ্ঠে বলে, পাখিকে যে তুই ভালোবাসিস বুঝলি কিভাবে? আপু, রাস্তায় যখন পাখির সাথে আমার দেখা হয়, পাখি আমার সাথে কথা বলে, আমিও যখন পাখির সাথে সেই কথা বলি, পাখি বলে আমার সাথে কথা। জানো আপু, পাখি আমাকে জুরু বলে ডাকে, আর পাখির কথাগুলো আমার খুব ভালো লাগে, ওকে আমার খুব ভালো লাগে। তাই বুঝেছি আমি পাখিকে ভালোবাসি। তোকে বললো কে ভালো লাগলে ভালোবাসা বলে তাকে? আপু, আমার ফ্রেন্ডরা বলছে, ওরাই আমাকে এসব বলতো। তোকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবি। কথাগুলো রাখবি তো? হ্যাঁ আপু, রাখবো। তুই তোর এসব বন্ধুদের থেকে আলাদা হয়ে নতুন ভালো বন্ধু খুঁজে নে, যে পড়াশোনাতে ভালো, তার সাথে বন্ধুত্ব করবি। পাখিকে দেখলে উল্টাপাল্টা চিন্তা মাথায় আনবি না। পাখিকে এবার থেকে আপু বলে ডাকবি। পাখি তো তোকে ছোট ভাইয়ের মতো জানে। আর তুই কি না এসব বলছিস? এখন তুই আমাকে কথা দে, আর তুই এইসব নিয়ে ভাববি না। তোর বন্ধু পরিবর্তন করবি, বাজে কথায় কান দিবি না। দেখ ভাই, তুই মাত্র ক্লাস 4-এ পড়িস। তুই যতই বলিস তুই এইসব বুঝিস, কিন্তু তুই আসলেই কিছু বুঝিস না। ততটুকু বুঝিস যতটুকু তোর বন্ধুগুলো বলে। তাই ওসব বন্ধুগুলোর সাথে আর চলা যাবে না। পাখিকে আপু বলে ডাকবি, ঠিক আছে? জান্নাতের কথায় জুরাইন কিছুক্ষণ নীরব থাকে, কিছু বলে না। নীরবতা শেষ করে জান্নাতের দিকে তাকিয়ে হেসে বলে, আচ্ছা আপু, আমি চেষ্টা করব এই সব কিছু এড়িয়ে চলার জন্য। তুই প্লিজ আব্বু আম্মুকে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, বলবো না। থ্যাংক ইউ আপু। বলেই জুরাইন জান্নাতকে জড়িয়ে ধরে। জান্নাত আদর করে ভাইকে জড়িয়ে ধরে। ছোট বাচ্চা বন্ধুদের পাল্লায় পড়ে যা বুঝেছে তাই বলছে। দুপুর 2:15 প্রণয় নিজের ঘরে রেডি হচ্ছে, এমন সময় তার ফোনে একটা মেসেজ আসে। প্রণয় ফোনটা হাতে তুলে নিয়ে দেখে জান্নাতের নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। প্রণয় কিছুটা অবাক হয়, এই প্রথম জান্নাত তাকে মেসেজ দিল। প্রণয় মেসেজটা ওপেন করে সেখানে লেখা, মিস্টার ভালোবাসা, পার্সিয়া আছে জেনিত এর সাথে। আমার পার্সিয়াকে খুঁজে পাচ্ছি না। মেসেজটা পড়ে প্রণয় কিছুটা ভ্রু কুঁচকে ফেলে। বিছানার দিকে তাকিয়ে দেখে না, জেনিত একাই বসে আছে। প্রণয় জান্নাতকে ব্যালকনিতে আসতে বলে নিজেও ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে এসেই দেখে জান্নাত বিষণ্ণ চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। প্রণয় জান্নাতকে বলে, পার্সিয়াকে কখন থেকে পাচ্ছেন না? 1 ঘন্টার মতো হবে। আমি একটু নিচে গিয়েছিলাম, এসে দেখি পার্সিয়া ঘরে নেই। ভেবেছিলাম অন্য কোনো রুমে আছে, কিন্তু 1 ঘন্টা হয়ে এলো ও আসছে না দেখে প্রতিটা রুমে খুঁজছি ওকে, কিন্তু পাইনি। কোথায় চলে গেছে ও? আচ্ছা ভাববেন না, পেয়ে যাবেন, অপেক্ষা করুন, এমনি চলে আসবে। আচ্ছা, ও একটা কথা, বললেন না কি সারপ্রাইজ দিবেন আমাকে? ভাবতে থাকুন সেটা। বলেই প্রণয় হেসে চলে যায় রুমে। একদিকে প্রণয়ের সারপ্রাইজ পার্সিয়াকে হারিয়ে ফেলেছে, এই নিয়ে চিন্তায় জান্নাতের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কই গেল পার্সিয়া? প্রণয় রুমে এসে প্রান্তিককে ডাক দেয়। প্রান্তিক ঘরে আসতেই প্রণয় কারবার থেকে একটা ব্যাগ প্রান্তিকের হাতে তুলে দিয়ে বলে, এটা জান্নাতের জন্য, আন্টির হাতে দিস, আর বলতে বারণ করে দিস আমি যে দিয়েছি। আচ্ছা ভাইয়া। সন্ধ্যায় সবাইকে নিয়ে পৌঁছে যাবি ঠিক মতো। দরকার হলে আমি সুজন বা সজীবকেও পাঠিয়ে দিব। আর একটা বিষয় খেয়াল রাখবি, জান্নাত যাতে আগেই কিছু জানতে বা বুঝতে না পারে। আচ্ছা ভাইয়া। বলেই প্রান্তিক ব্যাগটা নিয়ে বেরিয়ে যায়। প্রণয় সম্পূর্ণ রেডি হয়ে বেরিয়ে আসে। জেনিতকেও সাথে নিয়ে বের হয়। হাঁটতে হাঁটতে রিফাতকে ফোন করে, রিফাত, সব কিছু কমপ্লিট হয়েছে। হ্যাঁ, সব ঠিকঠাক, এখন শুধু রাফসান মির্জা আসার অপেক্ষা। কিন্তু ভাই, এভাবে সাজিয়ে রাফসান মির্জাকে কি সারপ্রাইজ দিবেন? সেটা সময় হলে দেখবি। বলেই প্রণয় ফোন কেটে দেয়। গাড়িতে গিয়ে বসে সজীবকে বলে তাদের বাগান বাড়িতে যেতে। প্রণয় আজকে যা হবে তা ভেবেই আনমনে মুচকি হাসে। তার এক পাশে পার্সিয়া আর এক পাশে জেনিত বসে আছে। পার্সিয়া তো রুমের বাইরে খেলছিল। প্রণয় রুম থেকে বের হয়ে পার্সিয়াকে দেখে। জান্নাতকে আর দেয় না, ভেবেছে এভাবে হয়ে যাক। আর একটা সারপ্রাইজ।
রাফসান মির্জা নিজের কেবিনে বসে ছক আঁকছে, গুটি সাজাচ্ছে কিভাবে প্রণয়কে মেরে ফেলা যায়। এমন সময় দরজায় নক পড়ে। রাফসান মির্জা অনুমতি দেয় ভিতরে আসতে। প্রদীপ এসে দাঁড়ায় রাফসান মির্জার সামনে। রাফসান মির্জা প্রদীপের দিকে তাকিয়ে বলে, কি খবর এনেছিস? প্রদীপ সরাসরি কিছু না বলে রাফসান মির্জার কাছে ঘেঁষে কানে কানে হিস হিসি কিছু কথা বলে। প্রদীপের কথা শুনে রাফসান মির্জার মুখে মুহূর্তেই হাসি ফুটে ওঠে। প্রদীপের দিকে তাকিয়ে কাঁধ চাপড়ে বলে, দারুণ খবর এনেছিস, সেই জন্য তোকে এত পছন্দ আমার। আজকে শাহুরের প্রণয়ের সাবজেক্ট ক্লোজ করব। যাইবার যেটা করতে হবে কর। রাফসান মির্জার কথা মতো প্রদীপ বের হয়ে যায়। রাফসান মির্জা হেসে উঠে বলে, শাহুরের প্রণয়, তোকে তো আমি সরাবই, বাহুক আর বাইকুক। বলেই রাফসান মির্জা হুহা করে হেসে ওঠে, যেন আজ তার মহা আনন্দ। এর দিন বিকেল 4:30 বাজে। ইশিয়ার রাহেলা জান্নাতকে জোর করে সাজিয়ে দিচ্ছে। জান্নাতের একটু ইচ্ছে নেই সাজার। এই পর্যন্ত রাহেলাকে অনেকবার জিজ্ঞেস করা শেষ শাড়িটা কবে কিনেছে আর তাকে সাজাচ্ছেও বা কেন, কিন্তু জান্নাত এর এই প্রশ্নের প্রত্যুত্তরে রাহেলা বা ইশি কেউই কিছু বলছে না। জান্নাতের গায়ে কালো অত্যন্ত সুন্দর একটা শাড়ি জড়ানো, পুরোটা শাড়ির উপর স্টোনের ছোট ছোট পাথর বসানো, শাড়ির পাড়ে ও খুব সুন্দর কাজ করা। জান্নাতকে সাজিয়ে রাহেলা একবার জান্নাতের দিকে তাকিয়ে বলে, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আমার মেয়েটাকে। হ্যাঁ আন্টি, ভাইয়া চোখ ফেরাতে পারবে না। ইশির কথা শুনে জান্নাতের চোখ বড় বড় হয়ে যায়। কিছু একটা বলতে যায় ইশিকে, কিন্তু ইশি বলতে দেয় না। রাহেল চলচল চোখে মেয়ের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বেরিয়ে আসে রুম থেকে। জান্নাত এবার ইশির দিকে তাকিয়ে বলে, কি শুরু করেছিস তোরা সবাই? এদিকে মিস্টার ভালোবাসার সারপ্রাইজ, অন্যদিকে পার্সিয়াকে পাচ্ছি না, এখন আবার তোরা এসব করছিস। কি চাইছিসটা কি তোরা? ভালো লাগছে না আমার এসব। আরে জানো কুল, এত হাইপার হচ্ছিস কেন? সময় হলে সব দেখতে এবং বুঝতে পারবি। জান্নাত কিছু বলতে যাবে, এর আগেই ওর রুমে এসে ঢুকে প্রান্তিক আর সুরাইন। দুজনেই রেডি হয়ে এসেছে। প্রান্তিক ইশিকে তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি কর ইশি, দেরি হয়ে যাচ্ছে তো। এই তো শেষ, তুই যা, আমি জান্নাতকে নিয়ে আসছি। প্রান্তিক চলে যায়। জান্নাতের মাথার উপর দিয়ে যাচ্ছে এসব কি? সবাই এমন অদ্ভুত আচরণ কাজ করছে কেন? এসবের পিছনে কি উদ্দেশ্য? ইশি জান্নাতকে নিয়ে রুম থেকে বের হয়ে আসে। জান্নাত ইশিকে কিছু জিজ্ঞাসা করতে গেলে ইশি চুপ করিয়ে দেয়। তাই জান্নাত আপাতত চুপ করে আছে, কিছুই বলছে না। বাড়ির গেটের সামনে দুইটা গাড়ি দাঁড়ানো, একটাতে বড়রা সবাই মিলে উঠে কই চলে গেল, আর একটাতে জান্নাত, ইশি, প্রান্তিক, জুরাইন, আল্লাদি উঠেছে। প্রান্তিক ড্রাইভ করছে। জান্নাত এখনও সবার উপর রাগ করে চুপ করে বসে আছে। প্রান্তিক আর ইশি জান্নাতকে দেখে হেসে দেয়। গাড়ি চলতে শুরু করে, কিন্তু কোথায় যাচ্ছে তা জান্নাতের অজানা। কিছু দূর যাওয়ার পরে তাদের দুইটা গাড়ির সামনে এবং পিছনে আরও দুইটা গাড়ির যোগ হয়। জান্নাত কিছুটা ভয় পায়, এগুলো রাফসান মির্জার লোক নয় তো? 4টা গাড়ি এসে থেমেছে একটা বাড়ির সামনে। বাড়িটার বাইরে ঘুটঘুটে অন্ধকার। মাগরিবের নামাজ আজান দিয়েছে অনেকক্ষণ আগেই। প্রান্তিক এসে জান্নাতের পাশে দাঁড়ায়। জান্নাত বলে, প্রান্তিক, এটা কাদের বাসা? এটা আমাদের বাগান বাড়ি। তো এখানে আনলি কেন? আর অন্ধকার কেমন এখানে? ভয়েতে গা ছমছম করছে। আচ্ছা চল ভিতরে যাই। বলেই প্রান্তিক সহ সবাই ভিতরে যায়। ভিতরে আরো অন্ধকার, নিজের হাতটাও যেন দেখা যাচ্ছে না। জান্নাত প্রান্তিককে ডেকে বলে, দোস্ত, ভিতরে এত অন্ধকার কেন? কিছুই তো দেখতে পাচ্ছি না। তুই কই? সবাই কই? কিন্তু কারো কোনো সারা শব্দ পাওয়া যায় না। জান্নাত কিছুটা ভয় পেয়ে যায়। এই অন্ধকারের মাঝে সবাই ওকে রেখে গেল কই? হুট করে অন্ধকার মাঝেই একটা জায়গায় একটা ফেরি লাইট জ্বলে ওঠে, আর সেখানে একটা গিটার। কিছুক্ষণ পরে একটা অবয়বসী গিটারটা হাতে নেয়। একটা চেয়ারে বসে উল্টো ঘুরে গিটারে টুংটাং আওয়াজ তুলছে। ফেরি লাইটের আলো এখন ছেলেটার উপর। হঠাৎ করে ছেলেটা সামনে ঘুরে। জান্নাত সেই দিকে তাকিয়ে অবাক নেত্রে আনমনে বলে ওঠে, মিস্টার ভালোবাসা। প্রণয় জান্নাতের দিকে তাকিয়ে হেসে দেয়। তাদের প্রথম যেই দিন দেখা হয়েছিল, প্রণয়কে চোর বলে ধরে রাখা, জান্নাত এসে সরি বলা, ব্যালকনিতে দাঁড়িয়ে জান্নাত তাকে প্রথম মিস্টার ভালোবাসার নাম দেওয়া, সব কিছু ভাবতে থাকে প্রণয়। ভাবতে ভাবতে গিটার বাজিয়ে গেয়ে ওঠে, তোকে দেখে হয়েছে মনের প্রেমের হাতে করি, তুই যে আমার খুব আদরের ডানাকাটা পড়ি। তোকে দেখে হয়েছে মনের প্রেমের হাতে করি, পৃথিবীতে তুই আমার আর আমি শুধু তোরই। কোথায় তোকে লুকোই, আমি এই ভাবনাই মরি, তুই যে আমার খুব আদরের ডানাকাটা পড়ি। তোকে দেখে হয়েছে মনে প্রেমের হাতে করি, পৃথিবীতে তুই আমার আর আমি শুধু তোরই। জান্নাত কি বলবে?
সে নিজেও বুঝতে পারছে না সে এখনও কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। এবার পুরো ঘরেই লাইট জ্বলে ওঠে, চারদিকে ফেরি লাইটের আলো। জান্নাত চারদিকে চোখ বুলিয়ে দেখা একপাশে তার আর প্রণয়ের পরিবারের সবাই হাসি মুখে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। তার মানে সবাই তার আড়ালে এই প্ল্যান করেছে। জান্নাত বুঝতে পেরে গেছে এখন প্রণয় কি তাহলে তাকে এই সারপ্রাইজ দেওয়ার কথা বলেছে। প্রণয় এসে জান্নাতের সামনে দাঁড়ায়। জান্নাত নির্বিশেষ চাহনি নিয়ে তাকিয়ে আছে প্রণয়ের দিকে। প্রণয় জান্নাতকে হাত দিয়ে সামনের দিকে ইশারা করে। জান্নাত তাকায় সেই দিকে। সোফার উপরে একটা বক্স রাখা। জান্নাত জিজ্ঞাসু দৃষ্টিতে প্রণয়ের দিকে তাকালে প্রণয় ইশারায় যেতে বলে বক্সের কাছে। জান্নাত গিয়ে সোফার উপর বসে, বক্সটা হাতে নিয়ে ফিতায় বাঁধা। বক্সটা খুলতে বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে যায়। প্রণয়ের দিকে তাকাতেই প্রণয় সেই অমায়িক হাসিটা দেয়। জান্নাত আবার বক্সের দিকে তাকায়। বক্সের ভিতরে তার পার্সিয়া। জান্নাত পার্সিয়াকে কোলে নিয়ে আদর করে দেয়। পার্সিয়াকে কোলে নিয়ে জান্নাত এসে প্রণয়ের সামনে দাঁড়ায়। প্রণয় তার ব্লেজারের ভিতর থেকে জেনিত বের করে এনে জান্নাতকে বলে, আজকে থেকে জেনিত এবং আরও একজনের দায়িত্ব আপনাকে নিতে হবে জান্নাত, কি পারবেন না? আরও একজন কে? প্রণয় জান্নাতের কথা প্রত্যুত্তরে হেসে দেয়। জান্নাতের কোলে জেনিতকে দিয়ে দাঁড়িয়ে থাকে। পেছন থেকে প্রান্তিক বলে, ভাইয়া শুরু করো। প্রণয় হেসে দেয়। সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। আবার একটা ফেরি লাইট জ্বলে ওঠে, যা শুধু প্রণয়ের জান্নাতের গায়ে আলো দিচ্ছে। প্রণয় মুচকি এসে জান্নাতকে আবেগীয় কণ্ঠে ভাবে বলে,